তানহা কাগজগুলো ছুঁড়ে মারল মামুনের মুখের উপরে। এই কাগজগুলো তৈরি করার জন্য মামুনকে 1 সপ্তাহ সময় দিয়েছিল তানহা, কিন্তু মামুন তা করতে পারেনি। মামুনের কারণে তানহা আজকে প্রায় কোটি টাকার বিজনেস করতে পারল না। রাগে চোখ মুখ লাল করেছে তানহা। এই বিজনেসটা করতে পারলে কোটি কোটি লাভ হতো তানহার কোম্পানির। যদি কাজ করতে মন না চায় আর কাজে মন না বসে, তাহলে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন আপনি। আসলে ম্যাম, আমি ঠিক করেই করছি, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি বিশ্বাস করেন ম্যাম, দিন রাত এক করে সব কাগজ তৈরি করেছিলাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারতেছি না এরকম কেমন করে হলো। আপনি কি করেছেন আর কি করেন নাই তার প্রমাণ তো এই কাগজগুলোই দিতেছে। নাকি আপনি আমার কোম্পানি ভালো চান না? আর সব কিছু বা কেমন করে ভালো করে করবেন? আপনার তো লোক ঠকানোর অভ্যাস খুব ভালো করেই আছে। আপনি দয়া করে এসব কথা বলবেন না ম্যাম। সত্যি আমি আপনার কোম্পানির ভালো চাই। তাছাড়া আপনি তো ভালো করেই জানেন আমি কেমন। আমার চেয়ে আপনাকে কেউ বেশি চেনে না তা জানি, আর আপনি কেমন সেটাও আমি জানি ভালো। আপনার মতো মানুষ যেখানে যার কাছে গেছে তাকে ঠকিয়েছে আর তার ক্ষতি করে ছেড়েছে, তাই তো আপনি আমার কোম্পানিকে পথে বসাতে চান। সরি ম্যাম, এমন ভুল আর হবে না কখনো। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর যদি এরকম ভুল করেন তাহলে তো বুঝতেই পারতেছেন। অবশ্যই ম্যাম, জানি, আর মনে করিয়ে দিতে হবে না। এতগুলো অফিসের মানুষের সামনে কনফারেন্স রুমে মামুনকে ঠিক এভাবে কথাগুলো শোনালো। আর না শুনিয়ে কোনো উপায় আছে? তার কারণে তো অন্য একটা কোম্পানির সাথে এত সুন্দর ডিলটা হলো না। তানহাকে এর আগে কখনো এমন রেগে যেতে দেখেনি এই অফিসের কেউ। ম্যাম, এখন কি আমরা যেতে পারি নাকি আরও কোনো কাজ আছে? যে কাজ থাকার কথা ছিল তা তো আর হলো না, এখন যে যার কাজে যান। সবাই যে যার ডেস্কে গিয়ে কাজে লেগে পড়ল। তানহা এখনো রেগে আছে, তার রাগ যেন কিছুতেই কমতেছে না। এই মামুনকে এখানে তার বাবা কি দেখে চাকরি দিলেন সেটাই সে বুঝতে পারতেছে না। এমন সময় তানহার রুমে ঘানা আসলো। আসলে আজিজুলের নাম ঘানা হওয়ার পেছনে একটা কারণ আছে। সে আফ্রিকা মহাদেশের কালো মানুষের মতো দেখতে, তাছাড়া সাইজও একটু খাটো আর কি, সেই কারণেই সবাই তাকে ঘানা নামে ডাকে। আগেই বলেছিলাম তানহা তোমাকে, এই মামুনকে এখানে রাখার কোনো দরকার নেই। আমার কথা তো শোনো না। দেখলে তো আজকে কি ঘটনাটাই না ঘটলো। আজকে মামুনের কারণে অন্য কোম্পানির লোকের কাছে অপমানিত হতে হলো। ঘানা, এটা কিন্তু আমার অফিস আর এখানে তুমি চাকরি করো, সুতরাং আমাকে সম্মান দিয়ে কথা বলবে বলে দিলাম। তানহা, ভুলে যেও না আমি তোমার খালাতো ভাই হই, আর তোমার সাথে আমার বিয়ে হবে, তাই আমি তোমার নাম ধরেই ডাকতে পারি। এখানে তো আর অফিসের কোনো লোক নাই, তাদের সামনে তো নাম ধরে ডাকি নাই, আর সবার সামনে কিন্তু সম্মান দিই। মুখ সামলে কথা বলবে বলে দিলাম ঘানা। বিয়ে আর তোমাকে করব আমি, সেটা ভাবলে কি করে তুমি? আর শোনো, এমন কথা বললে এখানে একদিনও টিকতে পারবে না। আচ্ছা সরি, বলবো না, কিন্তু যত দ্রুত সম্ভব মামুনকে এখান থেকে বের করে দিন ম্যাম। তা না হলে আমাদের এই কোম্পানি খালি লসের মুখ দেখবে। সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমার কাজ আমি বুঝবো কাকে রাখবো আর কাকে রাখবো না, সেটা সময় বলে দিবে। দেখেন ম্যাডাম, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি এই কোম্পানির ভালোর জন্য বললাম। তাছাড়া খালু আমাকে আগেই বলেছে আমি যেন কোম্পানির কোনো ক্ষতি হতে না দিই, আর কে কে কোম্পানির সাথে বেইমানি করে সেটা বলে দিতে। তার মানে বলতে চাচ্ছ মামুন আমাদের কোম্পানির সাথে বেইমানি করতেছে? আপনি জ্ঞানী মানুষ ম্যাম, নিশ্চয়ই আপনাকে কোনো বলতে হবে না। ঠিক আছে, এবার যাও, গিয়ে নিজের কাজটা মনোযোগ দিয়ে করো। ঘানা চলে গেল তার ডেস্কে। তানহা ভাবতেছে সত্যি কি মামুন আমাদের কোম্পানির সাথে বেইমানি করতেছে। তানহা এবার কনফারেন্স রুম থেকে বের হয়ে তার নিজের কেবিনে গেল। মাথাটা তার খুব ধরেছে, এখন একটা তার কফি খেতেই হবে। তাই তানহা বেল বাজিয়ে পিয়নকে কেবিনে ডাকলো। ম্যাম, কোনো কিছু কি লাগবে আপনার? হ্যাঁ, আমার জন্য আপনি 1 কাপ কফি নিয়ে আসুন দ্রুত। আর কফি আনার আগে মামুন সাহেবকে আমার এখানে আসতে বলুন। আচ্ছা ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। পিয়ন আগে গিয়ে মামুনকে তানহার কেবিনে যেতে বলল। পরে সে কফি বানাতে গেল। মামুন শুনেই তানহার কেবিনে নক করে অনুমতি নিয়ে ঢুকলো। ম্যাম, আমাকে আপনি ডেকেছেন? এ মাসে লাভ লস কত প্রোডাক্ট বিক্রি হয়েছে, কতগুলো ফেরত এসেছে, আর কত শ্রমিকের বেতন দিতে হবে, তার সব হিসেব কি করেছেন? আসলে ম্যাম, এখনো সব হিসাব হয় নাই।
আজকের দিনটা একটু সময় লাগবে। তাছাড়া ম্যানেজার স্যারও এখনো আমাকে কোনো কিছুর হিসাব দেয় নাই। নিজের দোষ অন্যের কাঁধে দিবেন না মিস্টার মামুন সাহেব। সবার আগে নিজের কাজের দায়িত্বটা পালন করুন আপনি। আর হ্যাঁ, ম্যানেজার সাহেব বলেছে আপনার ডেস্কে নাকি পরশু সহ হিসেবের ফাইল দিয়ে দিয়েছে। আসলে আমি এখনো দেখি নাই কোথায় ফাইল রাখছে। আমি এক্ষুনি গিয়ে সব করতেছি, আমাকে একটু সময় দেন। নিজের কাজে যদি গাফিলতি করেন তাহলে চাকরি করার কি দরকার শুনি? সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই। আমি সব করে আপনাকে দিতেছি। তাছাড়া অবশ্যই অন্য ফাইলপত্র নিয়ে খুব ব্যস্ত ছিলাম। কাজে ফাঁকিবাজি আমার একদম পছন্দ নয়, বুঝেছেন আপনি? যান এক্ষুনি গিয়ে সব কিছু রেডি করেন, আমার রুমে নিয়ে আসবেন বলে দিলাম। এর মাঝে পিয়ন এসে তানহাকে কফি দিয়ে গেল। মামুন সময় নষ্ট না করে দ্রুত তার ডেস্কে গিয়ে ফাইলটা বের করে কাজে লেগে পড়ল। অফিসে তানহা আসার পর মামুন ঠিকমতো বসে থাকতেও পারেনি। একটার পর একটা কাজ তার উপর চাপিয়ে দিয়েছে সে। মামুনও কোনো কিছু না বলে আপন মনে তার কাজ করে গেছে। মামুন চাইলেও চাকরি ছাড়তে পারবে না। প্রথমত তার পরিবার আছে, দ্বিতীয়ত এখানে চাকরি নেওয়ার আগে কিছু পেপারে সই করেছে। সেখানে কিছু শর্ত আছে। চাকরি ছাড়তে হলে মামুনকে 10 লক্ষ টাকা দিয়ে চাকরি করতে হবে। যেখানে মামুন এই চাকরির বেতনের উপর নির্ভর করে চলে, সেখানে এত টাকা কোথা থেকে দেবে? তাই তো সব মুখ বুজে সহ্য করে মামুন। ম্যাম, আমাকে কেন ডাকলেন আবার? কোনো কিছু কি প্রয়োজন আপনার? না, এখন তেমন কিছু লাগবে না। আমি এখন লাঞ্চ করার জন্য বের হচ্ছি, আপনিও লাঞ্চ করে নেবেন। আমার ফিরতে একটু দেরি হবে। ম্যানেজার কি বলে সে অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে ম্যাম, সব বুঝতে পেরেছি। আর শোনেন, মামুন সাহেবকে বলে দিবেন কাজ শেষ না করে যেন আজকে বাসায় না যায়। আচ্ছা ম্যাম, আমি বলবো মামুন সাহেবকে। আপনি কি এখনই বের হবেন? হ্যাঁ, লাঞ্চের সময় হয়ে গেছে, বের হতে হবে আমাকে এখন। তানহা লাঞ্চ করার জন্য বের হয়ে গেল। যাওয়ার সময় দেখল মামুন তার ডেস্কে বসে কাজ করতেছে, কিন্তু তার আশেপাশের সবাই লাঞ্চ করার জন্য বের হয়ে গেছে। এর মাঝে পিয়ন এসে মামুনকে বলতেছে, কি স্যার, আপনি আজকে লাঞ্চে গেলেন না কেন? আসলে ম্যামকে আজকের মধ্যে এই ফাইলটা রেডি করে দিতে হবে। স্যার, এভাবে আর কতদিন লাঞ্চ না করে এভাবে কাজ করে যাবেন? এভাবে কাজ করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। এছাড়া কোনো উপায় নেই। অফিসের সব কাজের দায়িত্ব তো আমার উপরে চাপিয়ে দিয়েছে। কি করব বলুন? কাজ না করে যদি চাকরি যায় তখন আমার পরিবার চলবে কি করে? ছোট ভাই বোনের পড়াশোনা, মায়ের ওষুধ, পরিবার চলা সব আমার উপর যে নির্ভর করে। স্যার, সত্যি আপনি ভালো মানুষ। এই যুগেও এসে নিজের কথা না ভেবে ভাই বোন বাবা মায়ের কথা ভাবতেছেন। কি করব বলেন? আমার পড়াশোনার পিছনে বাবা সব জমি বন্ধক রেখেছে। এখন তো আমারও কিছু দায়বদ্ধতা আছে নাকি? তাছাড়া ধীরে ধীরে সব জমি বন্ধক থেকে আমাকেই বের করতে হবে যে। স্যার, ম্যাম বলে গেছে আজকের মধ্যে যেন ফাইলটা রেডি করে ম্যামকে দিতে। আমি জানি আমাকে বলেছে। এবার আপনি আপনার কাজে যান, আমাকে কাজটা ঠিক করে করতে দেন। আচ্ছা ঠিক আছে, করেন আপনি কাজ, আপনাকে আর বিরক্ত না করি। পিয়ন চলে গেল তার কাজে। মামুন এক ধ্যানে ফাইলটা রেডি করতে লাগলো। আসলে তানহা হলো মামুনের এক্স-জিএফ। দুজনের 2 বছরের সম্পর্ক ছিল, কোনো একটা ঝড় তাদের এক হতে দেয়নি। এখানে অবশ্য মামুনের দোষটাই বেশি, তাই হয়তো তানহা তার প্রতিশোধ এভাবে মামুনের ওপর তুলতেছে। মামুন যখন এখানে চাকরি নেয় তখন তানহা অফিসের বস ছিল না, আর তানহার আব্বু চাকরি দেওয়ার আগে এসব শর্ত দেয়, কারণ হঠাৎ কোনো কর্মকর্তা চলে গেলে তার কোম্পানির লস হতে পারে। তাছাড়া বড় পদেই চাকরি করে মামুন, সেই সুযোগটা আরও মজবুত করে কাজে লাগিয়েছে তানহা। মামুনের কাজ করার সময় একটা মেয়ে কলিগ তার কাছে আসলো। কি করেন মামুন সাহেব এত মনোযোগ দিয়ে? কি আর করব বলেন, এই তো অফিসের কাজ করি। তাই বলে কি আপনি লাঞ্চটাও করতে যাবেন না নাকি? কাজে মন দিলে আর খাওয়ার ইচ্ছে থাকে না। তা আপনি লাঞ্চ করছেন তো নাকি? হ্যাঁ করেছি। আচ্ছা, সবসময় দেখি এই নতুন বস আপনার ওপর সব কাজ চাপিয়ে দেয়। হয়তো আমার কাজ নতুন বসের খুব পছন্দ, তাই হয়তো আমাকে এত এত কাজ দেয়। আবার দেখি সবার সামনে অপমান করতেও ছাড়ে না আপনাকে। কাজ যখন করি তখন তো ভুল হবে, আর ভুল করার পর নিশ্চয়ই আদর পাবো না। আপনি কি ভারী দুষ্টু আছেন? সব রকম পরিস্থিতিতে আপনি কথা হাসি মুখে বলতে জানেন। শোনেন মিস মিতু, হাসলে কি আর কান্না করলেই কি কেউ তো আর মনের অবস্থা জানবে না? একটু না হয় হেসেই দুষ্টামি করে কথা বললাম, তাতে অপর প্রান্তের মানুষটা বুঝলো আমি ভালোবাসি। তা অবশ্য ঠিক কথাই বলেছেন আপনি।
তা আপনার কাজ কি শেষ নাকি এখনো বাকি আছে? এই তো প্রায় শেষ, আর একটু কাজ বাকি আছে। তাহলে করেন কাজ, আজকে কিন্তু একসাথে যাব, কেমন? আচ্ছা, আমি চেষ্টা করব, যদি তাড়াতাড়ি আমাকে ছাড়ে তো। তানহা কিন্তু অফিসে ঢোকার পথে মামুন আর মিতুর কথা বলা দেখে ফেলেছে। তানহা যে অফিসে এসেছে মামুন আর মিতু দুজনের কেউ জানে না। তানহা তার ক্যাবিন থেকে বসে বসে দেখছিল কত সুন্দর করে তারা হেসে হেসে কথা বলতেছে, কারণ মামুনের ডেস্কটা তানহার কেবিনের পাশেই, আর কেবিনের সামনের অংশটুকু থাই গ্লাসের। মিতু আর মামুনের কথা শেষ হলে তানহা পিয়নের দ্বারা মামুনকে তার কেবিনে ডাকল। ম্যাম, আমাকে ডেকেছিলেন নাকি? তা ফাইলটা রেডি হয়েছে নাকি আর 3-4 দিন সময় লাগবে? ম্যাম, আর একটু বাকি আছে, হিসাবটা মিলালেই হয়ে যাবে। সময় তো লাগবেই আপনার, এটা তো আর অফিস না, এটা হলো প্রেম করার পার্ক। সরি ম্যাডাম, ঠিক বুঝলাম না আমি। বুঝবেন কি করে? খুব তো হেসে হেসে হেলে দুলে প্রেমালাপ করলেন এতক্ষণ। অফিসে যে বস এসেছে সেদিকে তো কোনো খেয়াল নেই। তা প্রেম যদি করতেই হয় পার্কে করেন, সিনেমা হলে গিয়ে করেন। অফিসে কাজ না করে প্রেম করার জন্য নিশ্চয়ই বেতন দেই না। আসলে ম্যাম, কাজ করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, হঠাৎ মিশু আসলো আর জিজ্ঞেস করলো লাঞ্চ করেছি কিনা, আর অফিসের কোনো ফাইলটা করতেছি। এত মিথ্যে বলতে হবে না, আমি মানুষ চিনি। যান, 30 মিনিটের মধ্যে ফাইলটা রেডি করে আনবেন বলে দিলাম। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। মামুন নিজের ডেস্কে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। আসলে ফাইলটা আরও আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ম্যানেজার স্যার কখন কবে ফাইল তার ডেস্কে রেখেছে সেটা মামুন জানে না। এদিকে তানহা ভাবতেছে সত্যি কি মামুন লাঞ্চ করেনি নাকি ভার্সিটি জীবনের মতো মিথ্যে বলতেছে। তাই শিওর হওয়ার জন্য তানহা পিয়নকে আবারও ডাকলো। আচ্ছা, মামু সাহেব কি লাঞ্চে গিয়েছিল নাকি তার ডেস্কে বসে ফাইল ঠিক করতেছিল? ম্যাম, মামুন স্যার ফাইল ঠিক করতেছিল। আমি অবশ্য তাকে বলেছিলাম যেতে, কিন্তু তিনি ফাইলটা শেষ করে আপনাকে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আর হ্যাঁ, ম্যানেজারের রুমে গিয়ে ওনাকে বলবেন ম্যামের যে অন্য একটা কোম্পানির সাথে যৌথ কাজের ফাইল দেওয়া হয়েছিল সেইটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। মাফ করবেন ম্যাডাম, আপনি কি অন্য কোনো নতুন কোম্পানির সাথে মিলে কারো শেয়ারে নতুন কোম্পানি করতে যাচ্ছেন? হ্যাঁ, নতুন কোম্পানির সাথে শেয়ার হয়ে আরও বড় একটা কোম্পানি করতেছি, কিন্তু এটা আপনাদের বড় বস মানে আমার বাবার বন্ধু আর আমার বাবা মিলে করতেছে। ওটার কাজ অবশ্য শেষ প্রায়। দেশের 42টা জায়গায় একটার কোম্পানি হচ্ছে, আর সব ধরনের প্রোডাক্ট তৈরি করা হবে। কিছুদিনের মধ্যে আমরা নতুন কর্মচারী নিয়োগ করব সেখানে, কিন্তু সব কিছু পরিচালনা হবে আমাদের এই অফিস থেকে। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে যাই এবার ম্যানেজার স্যারের কেবিনে ফাইলটা নিয়ে আসার জন্য। তানহা ক্যাবিন থেকে বের হয়ে ম্যানেজারের কেবিনে গেল। ম্যানেজারের কাছ থেকে ফাইল নিয়ে আবারও তানহার কেবিনে আসবে এমন সময় তার হাত থেকে ফাইলটা কেড়ে নিল। পিয়ন অনেক জোর করে ফাইলটা আবারও তার কাছে নেয়, এতে করে ঘানা আরও বেশি রেগে যায়। কিরে, এই ফাইলটা তুই নিলি কেন আমার কাছে থেকে? আপনি যে ফাইল খুঁজতেছেন সেই ফাইল এটা নয়, সেই ফাইলের কাজ করতেছে মামুন সাহেব। আর ওই ফাইলটা এখনও ম্যানেজার স্যারের কাছে যেটা দিয়ে আপনি 40 লক্ষ টাকা মেরে খেয়েছেন সেটা এখনও মামুনের কাছেই যায় নাই। মামুনের কাছে যে ফাইলটা আছে সেটা আমার কাছে দেওয়ার ব্যবস্থা কর, আর মেসেঞ্জারের কাছে যেটা আছে সেটাও ব্যবস্থা করবি তুই। আর যদি না করিস তাহলে তো বুঝতেই পারছিস। আমি তো জীবনেও দিতে পারবো না। আপনি বরং একটু পর ম্যাডামের রুমে যান, সেখানে মামুন আর ম্যানেজার দুজনেই ফাইল নিয়ে যাবে। তুই কি আমাকে মারতে চাস নাকি? ওখানে আমি হাতে নাতে ধরতে পারি, তাই না? ধরা পড়বেন না আপনি। মামুন আর ম্যানেজারের কাছ থেকে ফাইল নিয়ে আপনি দেখবেন, তারপর ম্যামকে বলবেন সই করতে, তাহলে তো হয়েই গেল। যদি ধরা পড়ে যায় তখন তো বের হতে পারবো না আমি। আপনি নাকি তানহা ম্যামকে পছন্দ করেন, আপনার সাথে নাকি ম্যামের বিয়ে হবে। আপনি তো ম্যামের আবার খালাতো ভাই। এমনিতেও আপনি এতদিন তো এভাবেই সব কিছু করে এসেছেন। আচ্ছা যা বেটা, আমি যাচ্ছি তাহনার কেবিনে। পিয়নের গলা ছেড়ে দেয় এবার একটু জানে বাঁচল সে। দ্রুত ফাইলটা নিয়ে তানহাকে দিল পিয়ন। এরই মধ্যে ঘানা তানহার কেবিনে ঢুকে পড়ল। ঘানা তানহার সাথে টুকিটাকি একটু কথা বলে সময় পার করতেছে। এরই মাঝে মামুনের ফাইলটা রেডি হলে সে নিয়ে সোজা তানহার কেবিনে ঢুকলো। ম্যাম, ফাইলটা রেডি হয়ে গেছে, আর ফাইলটা একটু দেখে নিলে খুব ভালো হতো।
দেন, আমাকে দেন, আমি দেখতেছি। দেখতেছেন ম্যাডাম, অন্য একটা ফাইল নিয়ে ব্যস্ত আছে। আরে কেড়ে নিলেন কেন? ম্যামকে দেন। ম্যাম একবার দেখুন, আপনি তাহলেই ভালো হবে। তানহা এবার খুব রেগে গেল। রাগে চেয়ার থেকে উঠে মামুনকে থাপ্পড় মারতে চেয়েও মারল না। এটা বড় প্রজেক্টের ফাইল, নতুন কোম্পানি করতেছে, সেটা দেখতেছে, আর তার মাঝেই কিনা সে। ঘানাকে দেন, তিনি দেখবে। আর ঘানা এত করে বলার পরও কেন এত প্রশ্ন করেন শুনি? মনে রাখবেন, ঘানা আমার খালাতো ভাই, আর এই কোম্পানির আপনার বস যে। সরি ম্যাম, তবুও একটু দেখলেই ভালো হতো। ম্যাডাম সব ঠিক আছে, আপনি এবার সই করে দিলে হবে। ম্যাম দেখে নিতে সমস্যা কি? একটু দেখে নিয়ে সই করে দিতেন। আমার দেখা লাগবে না, ঘানা তো দেখেই নিয়েছে। ঘানা, কোথায় সই করতে হবে দাও। আর একটা ফাইলে সই লাগবে ম্যাডাম। ম্যানেজারকে ফোন করেছি, তিনি আসতেছেন, একটু ওয়েট করো। আর শোনো ঘানা, সব কিছুর হিসেব যেন বরাবর আর সঠিক হয়। কোম্পানিটা আমার বাবার হলেও দায়িত্ব কিন্তু তোমারও একটু আছে। সেটা আর বলতে হয় ম্যাম, নিজেই তো দেখছেন দিনরাত কেমন পরিশ্রম করে কাজ করি আমি এই অফিসে। এই ফাইল আপনার কাছে রাখুন, কালকে সকালে সব দেখে শুনে মেল করে আমাকে দিবেন। এবার যেন এই ফাইলটায় এলোমেলো না হয়। এটা কিন্তু নতুন কোম্পানির ফাইল। ঠিক আছে ম্যাম, আর বলতে হবে না আমাকেই। নতুন কোম্পানি মানে বুঝলাম না আমি ম্যাম। এত বুঝতে হবে না, এখন সময় হলে সব বুঝতে পারবে তুমি। এবার আপনি যেতে পারেন মিস্টার মামুন। মামুন আর কোনো কথা না বলে তানহার দেয়া নতুন ফাইলটা নিয়ে বের হয়ে তার ডেস্কে আসলো। এর মাঝে ম্যানেজার ফাইল নিয়ে আসলে তানহা এটাও না দেখে সই করে দেয়। তাহলে কালকে সকালে ব্যাংকে গিয়ে টাকা তুলে সবার বেতন আর যে যে খেতে কি ব্যয় হয়েছে আর কত প্রোডাক্ট সেল হয়েছে আর অবিক্রতা হয়েছে কোথায় কি হয়েছে সব দেখে নিব আর কালকে জানাবো। আপনি এখন ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জানালে খুব ভালো হয়। আমি জানিয়ে দিতেছি। এবার তুমি তোমার কাজে যাও। ঘানা হাসতে হাসতে বের হয়ে গেল। যাক বাবা, এবারের মতো বাঁচা গেছে। তানহা ম্যানেজারের সাথে কথা বলতে লাগলো। মামুন তার ডেস্কে অন্য কাজ করতে লাগলো। চাইলেও মামুন 5 মিনিটের জন্য বিশ্রাম নিতে পারে না, কারণ তানহা তার রুম থেকে সব দেখতে পায়। অন্য স্টাফের কাজও মাঝে মাঝে মামুনকে দিয়ে করিয়ে নেয় তানহা। অফিস ছুটি হলে মামুন বাইরে বের হয়ে গাড়ির অপেক্ষা করতে লাগলো। এরই মাঝে মিতু একটা রিস্কায় চড়ে তার কাছে আসলো। মামুন সাহেব আসেন, রিস্কায় উঠেন। আপনি যান, আমি একটা কিছু ব্যবস্থা করে যাচ্ছি। আপনি না তখন বললেন আমার সাথে করে যাবেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? মানুষ দেখলে বা অফিসের অন্য কনিক দেখলে কি মনে করবে বলুন? যার যেটা মনে করার করুক, আগে আসেন তো আপনি। এত মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন কেন আপনি শুনি? না মানে এইভাবে রিক্সায় চড়ে আপনার সাথে যাব, তাই একটু নার্ভাস লাগতেছে। এমন ভাব করতেছেন জীবনে মনে হয় কখনো কোনো মেয়ের সাথে রিক্সায় করে কোথাও যান নাই। আসলে সেটা কোনো কথা না, আমি আসলে। আরে আসেন তো, তখন কি আবোল তাবোল বলেই যাচ্ছেন, উঠুন তো। মামুন চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে, তারপর রিস্কায় উঠল। মামুনের ভয় হলো এই তানহাকে নিয়ে। যদি দেখে মিতুর সাথে রিস্কায় তাকে, তাহলে আল্লাহ ভালো জানে আরও কত কথা শুনতে হয়, আরও কতই বা কাজ চাপিয়ে দেয়। যখন দেখলো তানহা নেই, তখন একটু শান্তি পেল মামুন। কিন্তু মামুন কি জানে আড়াল থেকে সব দেখে ফেলেছে তানহা। দুজনে পাশাপাশি বসে রিস্কায় উঠে যেতে লাগলো। তানহার তো প্রচুর রাগ উঠে গেল, পারে না এখানেই মামুনকে ধরে ইচ্ছে মতো থাপড়ায়। কি হলো, এমন করে নড়তেছেন কেন শুনি? ঠিক মতো বসে থাকুন না। মানে এভাবে কখনো কারোর সাথে যাই নাই তো, তাই আপনি বরং হাতটা ছেড়ে দিয়ে বসুন না। না, হাত তো ছাড়বো না, আমার এভাবেই যেতে খুব ভালো লাগতেছে। আমার তো একটুও ভালো লাগতেছে না। এত মেয়েদের মতো লজ্জা কেন শুনি? একটু ঠিকঠাক ভাবে থাকলে কি হয়? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমি তো কোনোদিন অপরিচিত কারোর সাথে এভাবে যাইনি কখনো, তাই কেমন লাগতেছে। কি বললেন আপনি? আমি আপনার অপরিচিত? নামুন রিক্সা থেকে, যেতে হবে না। আরে আরে রাগ করেন কেন মিস মিতু? আমি আসলে ওভাবে বলতে চাইনি। তো শুনি কিভাবে বলতে চেয়েছেন? আপনি যেভাবে হাতের ভিতরে দিয়ে হাত ধরে আর আমার কাঁধে মাথা রেখে যাচ্ছেন, এভাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যায়, আর আমরা তো ওগুলোর কোনো নই। নই হতে কতক্ষণ শুনি? বুঝলাম না কি বললেন।
আরে শালা, তোকে যে আমি পছন্দ করি, ভালোবাসি, সেটা বুঝিস না? কিছুদিনের মধ্যেই তো তোকে বিয়ে করব, বুঝলি? কি হলো, চুপ করে আছেন যে? আর এভাবে বিড়বিড় করে কি বলেন? সময় হলে সব বুঝবেন, এখন চুপ করে থাকুন আর যেভাবে যাচ্ছি যেতে দেন। দুজনে রিস্কায় করে যে যার বাসায় চলে গেল। মামুন ফ্রেশ হয়ে আগে খেতে বসলো। খাওয়া শেষ করে ফোন বের করে বাড়িতে ফোন দিয়ে সবার সাথে কথা বলে নিল। পরের দিন মামুন ঘুম থেকে উঠে দেখে অফিসের সময় প্রায় শেষ। দ্রুত উঠে কোনো রকম হাত মুখ ধুয়ে অফিসে চলে আসলো। আসামাত্র পিয়ন জানালো মামুনকে তার বস ডাকতেছে। ম্যাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখেছি। সময় কি দেখেছেন? কয়টা বাজে এখন? আপনার অফিস আসার সময় কি 10টা 15 মিনিটে নাকি? সরি ম্যাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে তো উঠতে দেরি হবে আপনার। রাস্তায় রিক্সায় উঠে প্রেম করেন, নিশ্চয়ই ফোনে সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দেরি হয়েছে। না না ম্যাম, ওসব আমি করি না তো। সত্যি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সত্যিই তো, আপনি প্রেম করেন না, আপনি তো মেয়েদের সাথে টাইম পাস করেন আর তার থেকে টাকা পয়সা খান। আপনাকে তো চেনা আছে আমার, আপনি কি রকম। ম্যাম, আমাকে আপনি সত্যি ভুল বুঝতেছেন। আমি আসলে ওরকম কিছুই করি না। আপনার কোথাও ভুল হচ্ছে। হাসালেন আমাকে আপনি। আমার চেয়ে এই শহরে আপনাকে কে বা বেশি চিনবে? আর আপনি কি রকম সেটা আমার ভালো করেই জানা আছে। সরি ম্যাম, আর কখনো দেরি করে আসবো না অফিসে। আরে সমস্যা নেই, এটা তো আপনার বাপ দাদার অফিস, যখন খুশি আসবে, কাজ করারও দরকার নেই। আবার যখন মন চাইবে চলে যাবেন। ম্যাম প্লিজ, বললাম তো সরি। আর এরকম হবে না। এই আপনি কাকে চোখ রাঙিয়ে কথা বলেন শুনি? ভুলে যাবেন না আপনি, আমি আপনার বস হই, বুঝেছেন? সরি, আর ভুল হবে না ম্যাম। কালকে যে ফাইলটা দিয়েছিলাম, যান সেটা নিয়ে আসুন। মামুন তো এবার চিন্তায় পড়ে গেল। সে তো ভুলে ফাইলটা বাসায় রেখে এসেছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান, ফাইলটা নিয়ে আসুন। আসলে ম্যাম, ফাইলটা বাসায় রেখে এসেছি। তানহা তার চেয়ার থেকে উঠে এসে মামুনকে দিল এক ধাক্কা। অমনি মামুন নিচে পড়ে গেল। তানহার রাগ উঠতেছে, পারে না এক্ষুনি কানের নিচে কয়েকটা ধরিয়ে দেয়। আপনাকে 30 মিনিট সময় দিলাম, এই 30 মিনিটের মধ্যে যদি ফাইলটা এখানে না আসে, আপনাকে সোজা থানায় পাঠাতে বাধ্য হব আমি। ম্যাম, 30 মিনিটে কেমন করে যাব? কেমন করে আসবো? একটু সময় দেন। তাছাড়া শহরে যা যানজট, সময় একটু লাগবে। বেশি কথা বলবেন না বলে দিলাম। আপনার জন্য গতকাল একটা ডিল এই কোম্পানির হয় নাই, সেম ভুল আবার আপনি করতেছেন। কনফারেন্স রুমে সবাই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি এক্ষুনি যাচ্ছি। আর সরি ম্যাম। মামুন আর কথা বাড়ালো না, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে তার কারণে কালকেও একটা ডিল হয়নি, আবার আজকেও তার কারণে আরেকটা কাজের ফাইলের জন্য সবাই অপেক্ষা করতেছে। তানহা তাকে কালকেই ফাইল দেওয়ার আগেই বলেছিল খুব জরুরি ফাইল এটা। মামুন দ্রুত নিচে গেল, কিন্তু কোনো গাড়ি বা রিক্সা পাচ্ছে না। পাবে কি করে? তানহা তো আগেই সিকিউরিটি গার্ডকে বলেছে যাতে অফিসের আশেপাশে কোনো গাড়ি বা রিক্সা না দাঁড়ায়। মামুন সময় নষ্ট না করে দৌড়ানো শুরু করে দিল। দৌড়ে বাসায় গিয়ে ফাইল নিয়ে আবারও দ্রুত দৌড়ে সময় 2 মিনিট পরে অফিসে আসলো। তবুও সময়ের চেয়ে 2 মিনিট দেরি করে এসেছেন। আগে কনফারেন্স রুম থেকে আসি, আপনার ব্যবস্থা করতেছি আমি। আসলে ম্যাম, রাস্তায় কোনো গাড়ি পাই নাই, তাই দৌড়ে গেছি, দৌড়ে এসেছি। এত মিথ্যে বলতে হবে না, সব বুঝি আমি। আপনি এখন স্টোর রুমে গিয়ে মালের হিসেব নিয়ে আসুন। ঠিক আছে ম্যাম, যাচ্ছি আমি। মামুন তানহার কেবিন থেকে বের হয়ে স্টোর রুমে গেল। তানহা মনে মনে হাসতে লাগলো। সামান্য দৌড়ে হাঁপিয়ে গেলে আর আমি 7টা দিন 7টা রাত তোমার অপেক্ষা করেছিলাম মামুন, আর কালকে মিস মিতুর সাথে রিস্কায় চেপে বসে গেলে। আমাকে ঠকানোর আরও শাস্তি তোমাকে পেতে হবে। প্রতিটা দিন প্রতিটা রাত এখনও চোখের জল পড়ে আমার। মামুন স্টোর রুমে এসে দেখে সেখান থেকে ঘানা অনেক মাল ইতিমধ্যে সরিয়ে ফেলেছে। কি ব্যাপার ঘানা সাহেব, আপনি সব মাল কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা কি তোকে বলতে হবে আমার? যে কাজে এসেছিস সেই কাজ করে চলে যা। এই কাজের জন্য এসেছি, আগে বলেন আপনি সব কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা আমার ব্যাপার, তোকে বলতে বাধ্য নই আমি। আমাকে বলতে বাধ্য আপনি, কারণ তানহা ম্যাম আমাকে এখানে পাঠিয়েছে। এখান থেকে এখন না গেলে সমস্যা হবে তোর, বলে দিলাম। দেখি কে কি করে, সমস্যা করে আমার।
এই তোরা কি দেখতেছিস, শালাকে একটা চরম শিক্ষা দে, যাতে শালার একটা শিক্ষা হয়। ঘানার কথা মতো তার পোষা গুন্ডাগুলো মামুনকে মারতে আসলো। কিসের কি, গুন্ডাগুলো উল্টো মামুনের হাতে মার খেয়ে পালালো। মামুন এবার ঘানাকে ধরলো। ঘানা খুব ভয় পেয়ে গেল। দেখ মামুন, আমার গায়ে হাত তুলবি না, পরে কিন্তু তোর সমস্যা হবে বলে দিলাম। আগে তোকে সাইজ করবো, তারপর দেখবো কে সমস্যা করে। মামুন ঘানাকে ইচ্ছে মতো ঘুষি, লাথি, চর থাপ্পড় দিতে লাগলো। মামুনের মার খেয়ে ঘানার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। মামুন টানতে টানতে ঘানাকে নিয়ে অফিসের ভেতরে যেতে লাগলো। কিন্তু অফিসে গিয়ে মামুন দেখে সেখানে তানহা এবং তার আব্বু, তার সাথে আরও কিছু লোক। ঘানার নাকে মুখে রক্ত দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে গেল। মামুনের শরীরেও মারের চিহ্ন আছে, কিন্তু সেটা শার্টের ভেতরে। ঘানাকে এভাবে টেনে নিয়ে আসাতে আর রক্তাক্ত দেখে তানহা এগিয়ে গিয়ে মামুনকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। মামুন অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে থাকলো। আপনার সাহস কি করে হয় আমার খালাতো ভাইকে মেরে এভাবে রক্তাক্ত করার? আসলে ম্যাম, এই ঘানা সাহেব স্টোর রুমের মালামাল সরিয়ে ফেলার চেষ্টা করতেছিল। তানা বিশ্বাস করে আমি এরকম কিছু করি নাই। মামুন নিজেই স্টোররুম থেকে মালামাল সরিয়ে ফেলতে গেলে আমি বাধা দিই, আর তারপর সে আমার এই অবস্থা করেছে। ম্যাম, উনি মিথ্যা বলতেছে। কে সত্যি বলতেছে আর কে মিথ্যে বলতেছে সেটা তো স্টোর রুমের সিসিটিভির ফুটেজ বলে দিবে। সিকিউরিটি, দ্রুত সিসিটিভি ফুটেজ নিয়ে আসো এখানে। সিকিউরিটি তানহার কথা মতো নিয়ে আসলো সিসিটিভির ফুটেজ। সেখানে দেখতে পেল মামুন যা বলেছে সব সত্যি বলেছে। তানহা এগিয়ে গিয়ে ঘানার দুগালে থাপ্পড় দিতে লাগলো। ম্যাম, এই ঘানা হতে এতদিন কোম্পানির লস হয়েছে। তিনি এর আগেও এর থেকে বড় বড় ক্ষতি করেছে কোম্পানি। তাহলে এতদিন বলেন নাই কেন আপনি আমাকে? শুনি। ঘানা তো মানুষ না, সে একটা পশু। আমার পরিবারকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেই ভয়ে আপনাকে কোনো বলিনি ম্যাম। তোমাকে নিজের সন্তানের মতো মনে করতাম, আর সেই তুমি আমাদের এত বড় ক্ষতি করলে। খালু, আমাকে মাফ করে দেন, আর এরকম ভুল হবে না। তুমি যে ভুল করে এসেছো এতদিন, তার কোনো ক্ষমা নেই। তোমার ভুলের কারণে অফিসের যাদের চাকরি দিতাম তাদের সত্য জুড়ে দিতাম। তুমি করো ভুল আর সাজা পাবে অন্য কেউ, তা হবে না আর। দেখেছো আপু, নিজের খালার ছেলে, সে আমার সেই খালার ছেলে কিভাবে পিঠে ছুরি বসালো। কথায় আছে না, সর্ষের মধ্যে ভূত, সেটা আবারও প্রমাণিত হলো। আমি থানায় ফোন দিয়েছি, পুলিশ আসতেছে। তোমার সাথে তানার বিয়ে দিতে চেয়েছিলাম, এই কোম্পানির মালিক তোমাকে বানাতে চেয়েছিলাম, আর সেই তুমি কিনা কোনো কিছু না পাওয়ার আগেই চুরি করা শুরু করে দিয়েছ। আব্বু চুরি না, ডাকাতি করা শুরু করেছিল। খালু, আমাকে মাফ করে দেন, এরকম ভুল আর করবো না। আমাকে দয়া করে পুলিশের হাতে তুলে দিবেন না। তা না, তোমার সাথে আমার বিয়ে হবে, প্লিজ তুমি কিছু বলো। চুপ কর চোরের বাচ্চা চোর। কে তোকে বিয়ে করবে শুনি? তোর মতো চোরকে রাস্তার মেয়েও বিয়ে করবে না। এর মাঝে পুলিশ এসে ঘানাকে ধরে হাতে হ্যান্ডকাপ পরালো। প্লিজ খালু, আমাকে এভাবে পুলিশে দিবেন না। আরে তোকেই তো আমরা এতদিন খুঁজছিলাম, এই চৌধুরী সাহেবের আত্মীয় বলে ধরি নাই। ধন্যবাদ চৌধুরী সাহেব, এরকম একটা মাদক ব্যবসায়ী আর ধর্ষক আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। ধর্ষক? হ্যাঁ ম্যাডাম, কত মেয়ের জীবন যে নষ্ট করেছি, আর এই শহরে তো তার মাদক ব্যবসা সবার থেকে বড়। শুধু এতদিন বেঁচে গেছে আপনার বাবার জন্য, আর আপনাদের আত্মীয় হয় বলে। যান, নিয়ে যান এখান থেকে তাকে। কালু, তানহা, কাজটা ভালো করলেন না, অনেক বড় খেসারত দিতে হবে আপনাদেরকে। আর মামুন, আমাকে ধরিয়ে দিয়ে হিরো মনে হচ্ছে না। একবার বের হয় তখন বোঝাবো এই আজিজুল ওরূপে ঘানা কি জিনিস। আগে থানায় চল, তারপর বুঝবি পুলিশ কি জিনিস। পুলিশ ঘানাকে নিয়ে চলে গেল। সেখানে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে গেল, ঘানা এত খারাপ মানুষ। তানহার বাবার বন্ধু তাকে নিয়ে কনফারেন্স রুমে গেলেন, নতুন কোম্পানি কি করে চলবে, কি কি করবে ইত্যাদি। তানহা এগিয়ে আসলো মামুনের কাছে। আমি আসলে সরি মামুন সাহেব, আপনার গায়ে না জেনে না শুনে হাত তোলার জন্য। ওটা কোনো ব্যাপার না ম্যাম, আমি কিছু মনে করি নাই, আর ক্ষমা চাইতেও হবে না। তুমি না থাকলে আজ কি যে ক্ষতি হতো কোম্পানির। ম্যাম, এটা আমার দায়িত্ব, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। এবার তাহলে আমার ডেস্কে যাই, আপনিও কনফারেন্স রুমে যান ম্যাম। এই সবাই যে যার কাজে যাও।
তানহাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না মামুন। সবাই যে যার ডেস্কে চলে গেল। তানহাও কনফারেন্স রুমে গেল তাদের নতুন যৌথভাবে কোম্পানি যে চালু হবে সেটার আলোচনা করতে। তানহা যাওয়া মাত্র মিতু এগিয়ে আসলো মামুনের কাছে। মামুন শার্টের হাতা গোছানোয় হাতের ক্ষত চিহ্ন আর কাটা চিহ্ন দেখল। ইস, কতটা কেটে গেছে। আরে সারেন, তেমন কিছু হয় নাই আমার, এমনি সব ঠিক হয়ে যাবে। বেশি কথা বলো না, চুপ করে থাকো, এমনি ঠিক হয়ে যাবে। আউচ, ধীরে লাগতেছে তো। এখন যে বললে কিছু হয় নাই, এখন ব্যথা লাগে না? এভাবে মন খারাপ করতেছো কেন আপনি? আর আজকে হঠাৎ তুমি করে যে বলতেছেন। এখন থেকে তুমি করেই বলবো, তাতে কোনো আপনার সমস্যা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলিন। কিন্তু এত জোরে হাত চেপে কেন ধরতেছেন? ব্যথা লাগে তো। মারামারি করার আগে মনে ছিল না? যার কোম্পানি সে বুঝতো, তুমি কেন ঝামেলা করতে গেলে? আর ঘানা কি বলে গেল সেটা শুনেছেন? ওর টাইম নাই আমার কাছে, ওর কথা বাদ দেন। আর আমাদের ম্যামটা কেন শুনে না? বুঝে কেমন করে কতগুলো মারলো তোমাকে। ইস, গাল দুটো ফুলে গেছে, আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। হয়েছে, এবার আপনাকে আর কোনো করতে হবে না। ম্যাম এসেছে না, না জানি কখন আবার ডাকে আমাকে। আপনি আপনার কেবিনে গিয়ে কাজ করুন। ম্যামকে এত ভয় করো কেন শুনি? এরপর ম্যামের মুখের ওপরে কথা বলা শিখবে, বুঝলেন? যদি তার মুখের উপর কথা বলি তখন কি আর চাকরি থাকবে আমার? একটা যাবে আরো হাজারটা মিলবে, আর তোমার চাকরি করতে হবে না, আমি চালাবো। জানি হাজারো চাকরি মিলবে, কিন্তু শর্ত জোরে দেওয়া যে আছে, শর্ত পূরণ করতে না পারলে আমার জেলও হতে পারে। দেখি কতদিন এভাবে সময় যায় আর সুদিন ফিরে আমার। হয়ে গেছে তোমার। এবার আমি গেলাম ডেস্কে, একসঙ্গে লাঞ্চ করব আজকে, কিন্তু মনে থাকে যেন। মিতু বলেই তার নিজের ডেস্কে গেল। মামুন অবাক হয়ে গেল। এই মিতু মামুনের সামান্য কষ্ট সহ্য করতে পারে না, আর মামুনের জন্য কত কি যে করেছে মিতু। মিতুর মতো কলিগ আছে বলেই মামুন এতদিনেও এখান থেকে চাকরি করতেছে। ইতিমধ্যে মামুন আর মিতুকে তানহা দেখে ফেলেছে, তাই তানহা রাগে জেদে নিজের কেবিনের সব কিছু ফেলে দিছে। তানহা কিছুক্ষণ চেয়ারে বসে মাথা ঠান্ডা করে পিয়নকে ডেকে আবারও সব কিছু ঠিক করে নিয়ে মামুনকে ডেকে পাঠালো। ম্যাম, আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ ডেকেছি, আসেন চেয়ারে বসেন আপনি। মামুন অবাক হয়ে গেল, কোনোদিন তানহা তাকে তার কেবিনের চেয়ারে বসতে বলেনি। মামুনও আর কথা না বাড়িয়ে চেয়ারে বসল। শার্টের হাতাটা ফোল্ডিং করেন তো, দেখবো আমি। আমার তেমন কিছু হয়নি, এমনি ঠিক হয়ে যাব। আমাকে দেখাবেন কেন? দেখানোর ঔষধ লাগিয়ে দেওয়ার মানুষ তো আছে আপনার। কি বলছেন আপনি এসব? আমি তো আপনার কথার কোনো কিছুই বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু বলি নাই আমি। মিস মিতুর স্পর্শ নিশ্চয়ই খুব আনন্দদায়ক, তাই না? মিস মিতু দেখতে চাইলে দেখাবেন, ঔষধ দিতে চাইলে দিবেন, যা বলবে তাই করবেন। দেখেন ম্যাডাম, যা করছে একজন ভালো কলিগ হিসেবে করছে, এর বাইরে কিছুই না। আপনি হয়তো বাজে মন্তব্য করবেন না। আমি তো সব সময় বাজে মন্তব্য করি? আমি তো আপনাকে আজকে থেকে চিনি না, সেই 7 বছর আগে থেকে চিনি আপনাকে। আপনি কী রকম আর কেমন তা ভালো করেই জানা আছে আমার। ম্যাম, কোনো ফাইল বা কাজ থাকলে বলেন, আর যদি কোনো কাজ না থাকে তাহলে আমি আমার ডেস্কে যেতে চাই। তা তো জানবেই, আমার কথা তো সহ্য হবে না। বেঈমান মানুষ কি আর বোঝে ভালো কিছু? ঠিক আছে, যেতে পারেন আপনি। মামুনের খুব রাগ হচ্ছে, চাইলেও চাকরিটা ছাড়তে পারতেছে না। তানহারও প্রচণ্ড রাগ হচ্ছে, সেও চাইলেও কোনো কিছু করতে পারতেছে না। মামুন ডেস্কে বসিয়ে তার কম্পিউটারে অফিসিয়াল কাজ করতে লাগলো। লাঞ্চের সময় মামুন লাঞ্চ করার জন্য অফিসের ক্যান্টিনে গেল। আজকে তো মামুন দুপুরের খাবার আনতেও ভুলে গেছে। মামুনকে ক্যান্টিনে দেখে মিতু ডাক দিল। কি হলো, আসতেছো না কেন? আমি জানি আজকে তুমি খাবার নিয়ে আসো নাই। আসো, আমি নিয়ে এসেছি, একসাথে খাবো। আরে সমস্যা নেই, আপনি খেয়ে নেন, আমি ক্যান্টিন থেকে খেয়ে নেব। আরে আসতে বলছি না, আসো বলছি। আপনার জন্য নিয়ে এসে খাবার আমি খেলে আপনি কি খাবেন শুনে? আমি দুজনের খাবার নিয়ে এসেছি, এসে তো দেখবেন। এত জোরাজোরিতে মামুন মিতু বসে থাকার টেবিলে গেল, গিয়ে দেখে সত্যি তো দুজনে খাবার নিয়ে এসেছে, তবে ভাত তরকারি নয়, বিরিয়ানি নিয়ে এসেছে।
কি দেখলে তো দুজনের খাবার নিয়ে এসেছি আমি। আজকে হঠাৎ দুজনের খাবার নিয়ে এসেছেন যে? তোমাকে খাওয়াবো বলে নিয়ে এসেছি আমি। যদি আজকে আমি খাবার নিয়ে আসতাম তখন কি করতেন? তখনও জোর করে হলেও আমার নিয়ে আসা খাবার খাওয়াতাম। আর আপনি দেখি বিরিয়ানি নিয়ে এসেছেন আজকে। আমি জানি তোমার বিরিয়ানি খুব পছন্দ, তাই নিয়ে এসেছি। এখন আর এত বকবক করতে হবে না, নাও এবার খাও। দুজনেই হাসি মুখিয়ে বিরিয়ানি খেতে লাগলো। ঠিক এইভাবে তানহাও কতদিন যে নিজ হাতে বিরিয়ানি রান্না করে নিয়ে আইসে ভার্সিটিতে খাইয়েছে। তাদের দুজনের খাওয়ার দূরের একটা টেবিল থেকে দেখছে তানহা। শালা ধলা বিদায় বাঁদর, ইঁদুরের মামা, আমাকে ঠকিয়ে আর একটা ধরেছিস। তোকে কি কম ভালোবেসেছিলাম আমি? শালা, তোর বউয়ের প্রতি বছর 4টা করে যমজ বাচ্চা হবে। আমাকে কাঁদিয়ে সুখ খুঁজে পাবি না শালা। তোর জীবনটা বিষিয়ে তুলব, অপেক্ষা কর শালা হনুমানটা। এই না, ব্যথার ওষুধটা খেয়ে নাও, আর এটাই হলো ঘা শুকিয়ে যাবে। আপনি এগুলো কোথা থেকে আনলেন শুনে? এত প্রশ্ন করো কেন তুমি? খেতে বলছি, খাও তো। এভাবে কি থাকা যায় নাকি? আর ওষুধ খেলে দ্রুত ক্ষতিচিহ্নগুলো ভালো হয়ে যাবে। আর এই যে তোমার 1 সপ্তাহের জন্য ওষুধ এসেছে, নিয়মিত খাবে। আমি তো যাওয়ার সময় নিতে পারতাম, আপনি কেন আনতে গেলেন? আনিয়েছি, বেশ করেছি। এখন এগুলো পকেটে রেখে দাও। এবার বলো, বিরিয়ানিটা কেমন হয়েছে? হেভি হয়েছে, অনেক সুন্দর। কিন্তু আচ্ছা, বিরিয়ানিটা কোন দোকান থেকে নিয়ে এসেছেন? দোকান বা রেস্টুরেন্ট নয়, আমি নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি। সত্যি আপনার রান্নার হাত কিন্তু দুর্দান্ত, খেতে ভালো লেগেছে আমার। সমস্যা নেই, আরো নিয়ে আসবো, যত খুশি মন চায় খাবেন। শালা কালো বাঁদর, কোনোদিন কি এভাবে আমার প্রশংসা করেছিলি? অন্য একটা মেয়ের সাথে লাইন মারতে ভালোই লাগে, তাই না? শালা ঠকবাজ, বেঈমান, তোর কপালে শনি নিয়ে আসবে এই মেয়ে। তোকে শান্তি দিবে না, ঠান্ডার দিনে পানিতে রাখবে আর গরমে উনুনের উপর রাখবে তোকে শালা। আমার সরল মনটা ভেঙে দিয়ে কি সুখ পাবি ভেবেছিস? জীবনেও সুখ পাবি না তুই। চলেন এবার যাওয়া যাক, এখানে আর না থাকি। থাকি না আর একটু, এখনো তো সময় আছে অনেক। নাকি আমার সাথে কথা বলতে মন চাচ্ছে না? হেই শাকচুন্নি, অন্যের ব্যবহার করা বয়ফ্রেন্ডের সাথে কিসের এত পীড়িতের আলাপ তোর? যেতে চাচ্ছে যেতে দিবি তুই, তাকে আটকাবি কেন? আর শালা ইঁদুরের মামা ওর কথা মতো বসে আছে, আর কি সুন্দর হেসে হেসে কথা বলতেছে। কি বলবো বলুন তো আপনাকে? কি আর বলবেন শুনি। আচ্ছা বলেন তো, বিয়ে কবে করবেন আর কেমন মেয়ে আপনার পছন্দ? বিয়ের হিসাব আপাতত নেই মনে। আগে ভাই বোনগুলোর পড়াশোনা শেষ হোক, প্রতিষ্ঠিত হোক, মা সুস্থ হোক, তারপর। সেটা না হয় বুঝলাম, কিন্তু কেমন মেয়ে পছন্দ আপনার? আমার কোনো প্রশ্ন নেই, মা বাবা যাকে বেছে দিবেন তাকেই বউ বানাবো। আমার কোনো আর শখ ইচ্ছে কোনোটাই নেই। প্রেম করে ছ্যাঁকা খেয়েছেন নাকি? ওই রকমই মনে করেন, তবে আমি মনে করি সব দোষ আমার আর আমার নসিবের। তা একটু বলেন না শুনি, আমি সময় তো আছে। হ্যাঁ হ্যাঁ, বল বল, শাকচুন্নিটাকে বল কিভাবে আমাকে ঠকিয়েছিলি শালা বাঁদর। আবার বলে কি মা বাবার পছন্দের মেয়ে বিয়ে করবে। শালা কয়টা মেয়ে লাগে তোর? কত মেয়ের সাথে আর এরকম রঙ্গ তামাশা করবি ইঁদুরের মামা? আরে ওসব বাদ দেন তো, অন্য কোনোদিন বলা যাবে আপনাকে। এখন চলেন, যেতে হবে, এখানে থাকতে মন চাচ্ছে না। আমি কি কারো বউ হবার মতো না মামুন সাহেব? আপনাকে যে পাবে সে সত্যি ভাগ্যবান মানুষ। এবার চলেন তো, আর থাকতে মন চাচ্ছে না। কখন জানি ম্যাম আমাকে ডাকে। কি আর করার, বাধ্য হয়ে মিঠু উঠে সব কিছু গুছিয়ে রাখলো, মানে টিফিন বাটি আর কি ধুয়ে পরিষ্কার করে নিল। মামুন উঠে যেতে ধরল অফিসের ভিতরে। মিতু ও মামুনের পেছন পেছন যেতে ধরল।
মামুন অফিসে যেই না ঢুকতে যাবে অমনি তার সামনে এসে পড়ল তানহা। মামুন তানহার চেহারার দিকে তাকিয়ে দেখে তার চোখ মুখ খুব লাল হয়ে আছে। মামুন কিছুই বুঝল না তানহা কেন এমন রেগে আছে। তানহা মামুনের হাত টেনে ধরে তার কেবিনে নিয়ে গিয়ে ঠাস ঠাস করে দুটো লাগিয়ে দিল। তানহার এমন আচরণে মামুন তো আকাশ থেকে পড়ল। আমি কি অপরাধ করেছি ম্যাম যার কারণে আমাকে থাপ্পড় মারলেন? এটা অফিস, এটা প্রেম করার জায়গা নয়, বোঝা গেছে? প্রেম করতে হলে পার্কে হোটেলে গিয়ে প্রেম করবেন। মুখ সামলে কথা বলবেন ম্যাম। আমি কি মুখ সামলাবো? নিজে চোখেই তো দেখলাম প্রেম লীলা। আসলে আপনি কি তা আমার চাইতে ভালো কেউ জানে না। যেখানে আমি কোনো অন্যায় করি নাই সেখানে আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না। আর কি নিজ চোখে দেখেছেন আপনি? অন্যায় করেছেন কিনা সেটা নিজের মনকে জিজ্ঞেস করে দেখেন। কেন মিস মিতুর রান্না করা খাবার খাওয়া, ঔষধ দিল সেইগুলো খাওয়া? আমি যে তখন দেখতে চাইলাম, তখন কি বলেছেন? আসলে আপনার মতো ছেলেকে আমার খুব ভালো করেই চেনা আছে। আপনাকে কতবার বলতে হবে মিস মিতু আমার ভালো একজন কলিগ। অফিসে তো আরও ভালো কলিগ আছে আপনার, কই তাদের সাথে তো এমন পিরিতি দেখি না। আমাকে একবার বোকা বানিয়েছেন, আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনাকে আমি বোকা বানাইনি, আর যা হয়েছে সব আপনার ভালোর জন্যই হয়েছে। চুপ করুন আপনি, আপনার কোনো কথাই শুনতে চাই না আমি। এরপর যদি এরকম প্রেম করার ইচ্ছে হয় আমার অফিসে না করে পার্কে গিয়ে করবেন। এবার যান, গিয়ে নিজের কাজে মনোযোগ দিন। মামুনও আর কথা বাড়ালো না, কারণ সে জানে এখন তানহাকে যতই বোঝানো হোক না কেন সে বুঝবে না। তানহা প্রচুর জেদি মেয়ে, একবার যা বলবে তা করেই ছাড়ে। তানহা পিয়নকে দিয়ে মিতুকে তার কেবিনে ডেকে নিল। তুমি সেতু, অফিসের কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ ম্যাম, খুব ভালোভাবে চলছে। ম্যাম, হঠাৎ এই কথা যে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন? অফিসে যেহেতু বস, তখন তো জিজ্ঞেস করতেই পারি। আচ্ছা, এবার বলেন আপনার আর মামুন সাহেবের প্রেম কেমন চলছে? কি যে বলেন না ম্যাম আপনি, আমার সাথে তার কেন প্রেম থাকবে? প্রেম না থাকলে নিজের ডেস্ক ছেড়ে উঠে এসে মামুন সাহেবের ডেস্কে বসে কথা বলেন, তার কোনো কিছু হলে ঔষধ লাগিয়ে দেন, আবার বাসা থেকে তার জন্য খাবার নিয়ে আসা। না ম্যাম, প্রেম নেই তো আমাদের। আরে বলেন বলেন, কোনো সমস্যা নাই, এত লজ্জা পাবার কি আছে? আসলে ম্যাম, মামুনকে আমি পছন্দ করি, এমনকি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারি নাই। আপনি মামুন সাহেব সম্পর্কে কতটুকু জানেন শুনি? অফিসে যতটুকু দেখেছি জেনেছি, আমার কাছে তাকে সেরা মনে হয়েছে। হাসালেন আমাকে। তার মতো ঠকবাজ আর বেঈমান দুনিয়ায় আর দুইটা আছে কিনা সন্দেহ। আপনাকে সাবধান করে দিলাম, নিজের ভালো চাইলে তার সাথে সম্পর্ক করিয়েন না। প্রেমের মরা জলে ডোবে না ম্যাম। আপনি তাকে চিনুন জানুন, আর তার সম্পর্কে যাই বলুন আমি পিছু হচ্ছি না। শোনেন তাহলে, এটা অফিস, এটা প্রেমের জায়গা না। এরপর যেন অফিসে আপনাদের দুজনকে প্রেম ভালোবাসা আর ঢলাঢলি করতে না দেখি। প্রেম করার যখন এত ইচ্ছে তখন পার্কে গিয়ে প্রেম করবেন। ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? মনে হচ্ছে আপনার প্রেমিককে কেড়ে নিতেছি আমি। জবান সামলে কথা বলবেন বলে দিলাম। আমি অফিসের বস, এটা যেন মনে থাকে। আর আমার অফিসে কোনো প্রেম চলবে না, এটাও মাথায় রাখবেন। আপনি আমার অফিসিয়াল কাজ বুঝে পেলে হলো। আমরা তো আর আপনার কোম্পানির কাজ বাদ দিয়ে কথা বলি না। আর একটা অফিসে একজন কলিগ আর একজন কলিগের সাথে কথা বলতেই পারে, খাওয়াতেই পারে, তার খোঁজ খবর রাখতেই পারে। বুঝেছি আমি, যা করার সব আমাকেই করতে হবে। এবার যান, গিয়ে নিজের কাজ করুন আপনি। মিতুও মন খারাপ করে চলে গেল তার ডেস্কে। তানহা বুদ্ধি খাটিয়ে মামুনের ডেস্ক আলাদা করে দিল, যাতে অফিসে থাকাকালীন মিতু মনের কাছে যেতে না পারে, কথাও বলতে না পারে। নতুন কোম্পানি চালু হলে মামুনের উপর আরও দায়িত্ব চাপিয়ে দিল তানহা। এখন চাইলেও আর নিজের ডেস্ক থেকে উঠতে পারে না। এভাবে সারাদিন রাত কাজ করে চলছে মামুনের। মামুনকে ব্যস্ত রেখে তানহা যেন খুব শান্তি পেয়ে গেছে। শোনেন মামুন সাহেব, সবাইকে জানিয়ে দিবেন এবার অফিসের পিকনিকের জন্য আমরা সবাই কক্সবাজার যাচ্ছি। সত্যি ম্যাম? এবার আমরা সবাই কক্সবাজারে যাব?
হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? আর হ্যাঁ, শোনেন, পরশু যাব, সবাই অফিসের সব স্টাফদেরকে জানিয়ে দিবেন। তারা যদি চায় তাদের বউ বাচ্চা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ভাই বোন সাথে নিয়ে যেতে পারে। সব কিছুর ব্যয় বহন করবে আপনাদের অফিস। আমি এক্ষুনি জানিয়ে দিতেছি সবাইকে ম্যাম। দাঁড়ান, আরও কথা আছে। এত তাড়াহুড়ো কিসের শুনি? নাকি কক্সবাজার যাবেন বলে নিজের প্রেমিকাকে জানানোর জন্য তস হয়েছে না? সরি ম্যাম, আপনি বলুন। কালকে অফিস সবার ছুটি। পরশু সবাই ঠিক অফিস টাইমের মধ্যে যেন চলে আসে। অফিস টাইম শেষ হলে বাস কারোর জন্য অপেক্ষা করবে না। আর হ্যাঁ, আজকে সন্ধ্যার মধ্যে এ মাসের বেতন সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনি যেতে পারেন, আর সবাইকে সুন্দর করে বলে দিবেন, কেমন? আর পারলে আপনার প্রেমিকাকে আগে বলিয়েন। মামুন আর কোনো কথা না বলে তানহার কেবিন থেকে বের হয়ে সবাইকে পিকনিকে যাওয়ার বিষয়টা জানালো। বেতন ছুটি সেসবের কথাও জানালো। সবাই শুনে তো সেই খুশি। তানহা তার কেবিন থেকে সব কিছু দেখতেছে। হঠাৎ দেখতে পেল মিতু একেবারে মামুনের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এতে তানহা প্রচুর রেগে গেল। তোমাকে তো এখন লাঞ্চের সময়ও পাওয়া যায় না। কি এমন কাজ করেন যে লাঞ্চ করার সময় পান না? আসলে ম্যাম খুব কাজ এর চাপ দিয়েছে, আলাদা ডেস্কে বসিয়েছে, সেখানে আমাকে বসে খেতে হয়, চাইলেও কোথাও যেতে পারে না। তাই বলে অফিস ছুটির পর তো দেখা করা যায় নাকি? আসলে আপনাদের ছুটি হয় সন্ধ্যা 6টার মধ্যে, আর আমার ছুটি হয় রাত 9টার সময়। আজব তো, সবার ছুটি আগে আর আপনার ছুটি সবার শেষে কেন? এর জন্য বেতন আরো বাড়িয়ে দিয়েছে, কি করব বলেন? চাকরি যখন করি তখন তো সব রুলস মেনে করতেই হবে। বুঝেছি। তবে আমি এখন থেকে সময় পেলে তোমার ডেস্কে যাব। আমারও কাজ খুব বেড়ে গেছে জানো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। আচ্ছা নিন, 0178526। শুনো, তোমার জন্য বাহিরে অপেক্ষায় থাকবো। যখন তোমার ছুটি হবে তখন কিন্তু দেখা করবে। 3 ঘন্টা কেন অপেক্ষা করবেন আমার জন্য? আর পরশু তো আমরা সবাই একসাথে কক্সবাজার যাচ্ছি। সেই জন্য তো অপেক্ষা করব। কক্সবাজার যাব আর একটু মার্কেট করব না, তা কি হয় নাকি? তোমাকে সাথে নিয়ে মার্কেটে যাব, বুঝলে তুমি? ওরে বাবা, ম্যাম আসতেছে, আমি গেলাম। তানহা যখন দেখল মিতুর সাথে অনেক সময় কথা বলতেছে মামুন, তখন তানহা আর তার কেবিনে না থেকে বের হয়ে আসলো। আসলে তানহা প্রথমে মনে করেছে পিকনিকের কথা বলতেছে, কিন্তু এতক্ষণ তো পিকনিকের কথা হবার নয়, তাই তো তানহা বের হয়ে এসেছে। আর তানহাকে দেখে মিতু তার কেবিনে চলে গেছে। মামুন পেছনে ঘুরে দেখে তানহা তার পেছনে দাঁড়িয়ে আছে। তো সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আপনার, নাকি কেউ বাকি আছে? সবাইকে জানিয়ে দিয়েছি ম্যাম। জানিয়ে দিলে এখানে এখনো কেন দাঁড়িয়ে আছেন শুনি? আর মিস মিতুর সাথে কি এমন এতক্ষণ কথা বলেন শুনি? ওই পিকনিকের কথা বলেছিল আর কি। সবাইকে যখন বলেছিলেন তখন নিশ্চয়ই মিতুও ছিল, তিনিও শুনেছে। নাকি প্রেমিকা বলে আলাদা কিছু কথা বললেন? তা না হলে তার সাথে এত কিসের কথা হলো শুনি? আসলে ম্যাম মিস মিতু বলতেছিল তার সাথে নাকি আমার দেখা হয় না, কি করি নাকি এসব জিজ্ঞেস করলো। এই কয়েকদিন প্রেম করতে না পেরে এত উতলা হয়ে গেছেন দুজনে, বাহ! এত প্রেম, এত মহব্বত, এত ভালোবাসা, তা এইসব তো আগে কখনো দেখি নাই আপনার মাঝে। দয়া করে ম্যাম ভুল বুঝবেন না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক না থাকবে তাহলে তার সাথে কিসের এত আলোচনা আপনার? আপনার কি মনে থাকে না আপনি একটা অফিসে চাকরি করেন, সেখানে আপনাকে কাজ করতে হয়। আপনার প্রেম করার জন্য নিশ্চয়ই অফিস আপনাকে বেতন দেয় না? আপনাকে যতটুকু বলার জন্য পাঠিয়েছি ঠিক ততটুকু বলে নিজের কাজে যাবেন, এটা মাথায় থাকে না? দুঃখিত ম্যাম, আমি এক্ষুনি আমার ডেস্কে যাচ্ছি। মামুন চুপচাপ চলে গেল। তানহার আরও রাগ বেড়ে গেল। এবার ঠিক মামুনের মতো কাজ চাপিয়ে দিল মিতুর উপরে। তানহা দেখতে চায় কেমন করে তারা দুজন কথা বলার সময় পায়। তানহা আবার তার কেবিনে চলে গেল। মিতুর আগে ছুটি হলে মিতু মামুনের জন্য বাহিরে অপেক্ষা করতে লাগলো। আজকে একটু আগেই মামুনের ছুটি হলো। মামুন বাহিরে বের হয়ে মিতুকে খুঁজতে লাগলো। পেছন থেকে মিতু মামুনের কাঁধে হাত দিল। মামুন চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে মিতু হাসতেছে। তুমি দেখি খুব ভীতু আছো। এরকম ব্যস্ত শহরে কি কোনো ভূত প্রেত তোমার গায়ে হাত দিবে মনে হয়?
আসলে হঠাৎ করে হাত দিয়েছেন তো, তাই একটু ভয় পেয়ে গেছি। ভয় থাকা ভালো, তাহলে কারো কোনো ক্ষতি হয় না। হয়েছে, আর ভয় পেতে হবে না, এবার চলো যাওয়া যাক। আচ্ছা চলেন, কিন্তু আশেপাশে তো কোনো রিক্সা দেখতেছি না। একটু অপেক্ষা করি, রাস্তার পাশে কিছু একটা পেয়ে যাব। দুজনে মিলে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। এমন সময় তানহা গাড়ি নিয়ে তাদের সামনে হাজির। মিতুকে মামুনের সামনে দেখে তানহার প্রচণ্ড রাগ হলো। মিতুকে মামুনের সাথে একটুও সহ্য করতে পারে না তানহা। তানহা গাড়ির গ্লাস নামিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি খুঁজতেছেন? না ম্যাম, বাসা যাব না, এখন একটু দেরি হবে। বাসায় যাবেন না? আর দেরি হবে কেন শুনি? পরশু তো সবাই কক্সবাজার যাব, তাই একটু মার্কেট যাওয়ার জন্য বের হয়েছি। তা মামুন সাহেব, আপনিও বুঝি মার্কেট করবেন? না ম্যাম, মার্কেট করব না। আমি আসলে মিস মিতুর নাকি কিছু কেনাকাটা বাকি আছে, তাই আমাকে নিয়ে যাবে। তাই তো বলি, মিতুর অনেক আগে অফিস ছুটি হয়েছে, এখনো কেন অফিসের সামনে? হ্যাঁ ম্যাম, এতক্ষণ মামুন সাহেবের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ম্যাম, এখন তাহলে আমরা যাই। সরি মিস মিতু, আমরা না, আপনাকে একাই যেতে হবে। আসলে মামুন সাহেবকে আমার সাথে অন্য এক জায়গায় যেতে হবে যে। ম্যাম, আমার তো অফিস ছুটি হয়েছে, এখন আবার কোথায় যাব? হ্যাঁ ম্যাম, ছুটি তো, তাহলে এখন আবার কোথায় যাবেন? মামুন সাহেব, আপনার অফিস কটার সময় ছুটি হয় শুনি? 9টার সময় ম্যাম। তাহলে এখন কয়টা বাজে শুনি? এখন 8টা বাজে। তার মানে আপনার এখনো কাজ বাকি আছে, আপনার ছুটি হয়নি। কেন, পিয়ন আপনাকে বলে নাই আমার সাথে এক জায়গায় যেতে হবে? না ম্যাম, বলে নাই তো আমাকে। এখন এসে গাড়িতে বসুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর মিস মিতু, আবারও সরি আমি, আপনি একটু কষ্ট করে একা একা যান মার্কেটে, কেমন? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন গাড়িতে। মামুন গিয়ে সামনের সিটে বসে পড়ল আর তানহা নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। যখন তানহা দেখেছিল তারা দুজন কোথাও যাবে, তাই সে ড্রাইভারকে বিদায় দিয়ে নিজে গাড়ি নিয়ে মামুনের আর মিতুর সামনে আসে। মিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে মামুন আর তানহার যাওয়া দেখতে লাগলো। ম্যাম, আমরা কোথায় যাচ্ছি একটু কি জানতে পারি? যেখানে যাচ্ছি সেখানে গেলেই তো জানতে পারবেন কোথায় যাচ্ছি আমরা। কিন্তু ম্যাম, আমার জানা মতে তো এদিকে কোনো ফ্যাক্টরি নেই আমাদের কোম্পানির। অবশ্যই কোনো ফ্যাক্টরি নাই, কিন্তু আপনার অফিস টাইম তো এখনো আছে। তবুও কি জানতে পারি না ম্যাম কোথায় যাচ্ছি আমরা? না মানে বাসায় গিয়ে বাড়িতে ফোন দিয়ে কথা বলা লাগতো। বাড়িতে কথা বলবেন ভালো কথা, তা এখন ফোন দিয়ে কথা বলুন, কে মানা করেছে? থাক ম্যাম, পরে কথা বলে নিব আমি। আসলে কেমন করে সে তার বাড়িতে কথা বলবে? তানহার সামনে যে বেতন পেয়েছে তা হিসেব করে বাড়িতে পাঠাতে হবে, আবার নিজের পুরো 1 মাস চলার জন্য রাখা লাগবে। এসব কথা তো আর নিজের বসের সামনে বলা যায় না। তাছাড়া তানহা তার এক্স হয়, এসব শুনলে হয়তো তানহা ঠিক আগের মতোই তার সাথে ব্যবহার করবে। গাড়িটা এমন জায়গায় এসে দাঁড়াবে মামুন বিশ্বাস করতে পারতেছে না। আরে, এটা কোনো ফ্যাক্টরি বা কোম্পানি না, এটা তো বিশাল শপিং মল। মামুন গাড়ি থেকে নেমে আবারও চোখ কষলিয়ে চারিদিকে ভালো করে দেখতেছে। আসলে তো এটা একটা শপিং মল। মামুনের এমন চেহারা দেখে তানহা নিজেই বলল, আপনারা একাই শুধু কক্সবাজার যাবেন নাকি? আমি বুঝি যাব না? আপনিও তো যাবেন, কিন্তু এই যাওয়ার সাথে শপিং মলে কি সম্পর্ক? কেন, পিকনিকে যাব আর একটু শপিং করব না? আমি শপিং করব বলেই তো আপনাকে নিয়ে আসলাম আমি। কিন্তু আপনি যে বললেন অফিসের কাজের জন্য। যদি বলতাম আমার সাথে শপিংয়ে যেতে হবে, তাহলে কি আসতেন? জানি তো আসতেন না, তাই তো মিথ্যে কথা বলে এনেছি আপনাকে। কিন্তু কথা হলো, মিস মিতুকে তো আনতে পারতেন, আমাকে নিয়ে আসার কি দরকার ছিল? মিস মিতু, আসলে বুঝতে পারতাম না কোনটা ভালো পোশাক কোনটা খারাপ, ভালো না। আর আমি এটা খুব ভালো করেই জানি, মেয়েদের কাপড় ভালো মন্দ সম্পর্কে আপনার ধারণা অনেক আছে। নাকি আমি এটা মিথ্যে কথা বললাম মামুন সাহেব? আচ্ছা চলুন, হয়তো মিথ্যা বলে নিয়ে আসার কি দরকার ছিল? বাড়িতে কথাও বলতে পারলাম না আমি। আমাকে কি কেন বললেন আপনি? না ম্যাম, কোনো বলি নাই, এবার চলুন। তানহা
একটা একটা করে দোকান ঘুরতেছে, পোশাক দেখে গায়ে দিয়ে মামুনকে দেখাচ্ছে। যেটা মামুন বলতেছে ভালো সেটা নিতেছে, আর যেটা ভালো বলতেছে না সেটা নিতেছে না। তানহার নিজের কেনাকাটা হলে মামুনকে নিয়ে ছেলেদের দোকানে গিয়ে মামুনের শরীরের মাপের শার্ট, প্যান্ট, টি শার্ট, হাত ঘড়ি, সানগ্লাস কিনলো। সব কিছু কেনাকাটা হলে বিল পরিশোধ করে শপিং ব্যাগ নিয়ে আবারও গাড়িতে উঠল তারা। গাড়ি যখন মামুনের বাসার সামনে আসলো তখন তানহা মামুনকে ওই শপিং ব্যাগগুলো হাতে দিল। আরে বাবারি, বোঝে না যেগুলো মামুনের শরীরের মাপে নিয়েছে, বোঝেন? সবাই রাগ ওঠায়। ম্যাম, এই ব্যাগগুলো আমাকে দিতেছেন কেন? কারণ এই ব্যাগের ভিতর যা আছে সব আপনার জন্য কিনেছি, এই জন্য আপনাকে দিতেছি। নিন, ধরুন। মাফ করবেন ম্যাম, আমি এগুলো নিতে পারবো না। কেন নিতে পারবেন না শুনি? নাকি এর আগে কখনো নেন নাই আপনি? শুনি। তখন আর এখন আকাশ জমিন পার্থক্য, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার বস হিসেবে দিতেছি, নেন আপনি। এত কথা বলেন কেন আপনি? অফিসের বস হিসাবে আমাকে একাই দিতে পারেন না ম্যাম, আর আমি নিতেও পারবো না, মাফ করে দেবেন। অফিসের হিসেবে দিতেছি বলেই তো নেবেন। আপনি আমার কোম্পানির একমাত্র সৎ মানুষ, তাই আপনাকেই দিতেছি। আমি নিতে পারবো না, আমি গেলাম ম্যাম, দয়া করে ভুল বুঝবেন না। কেন মামুন, এর আগে কি তোমাকে শপিং করে দেইনি? কেন মামুন, এর আগে কি আমার কাছ থেকে নেওনি তুমি? নাকি তখন ভালোবাসা ছিল বলে নিয়েছিলে? নাকি তখন আমাকে তোমার স্বার্থের জন্য ব্যবহার করেছিলে? ও, তখন টাকা ছিল না আমার কাছে, থেকে নিয়েছিলে। এখন টাকা পয়সা হয়েছে, তাই নেওয়া যাবে না। আমি তো স্বার্থপর তানহা, তোমার কাছ থেকে কেমন করে নেব? আমি যে তোমাকে ফিরিয়ে দিয়েছি, আমি যে তোমার ভালোবাসার মূল্য দিতে পারি নাই, কোন মুখে তোমার দেওয়া পোশাকগুলো নেব আমি? আমার কি সেই মুখ আছে তানহা? আমি যে তোমাকে আঘাত করছি, তোমাকে ঠকিয়েছি, বেইমানি করেছি তানহা, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। মামুন গাড়ি থেকে নেমে যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। তানহা গাড়ি থেকে মামুনের যাওয়া দেখতেছে আর কান্না করতেছে। এমন সময় ছাতা নিয়ে মামুনের সামনে হাজির হলো মিতু। মিতুকে মামুনের সাথে দেখে তানহা তো জ্বলে আগুন হয়ে গেল। হঠাৎ মিতু ছাতা নিয়ে মামুনের কাছে আসায় মামুন একটু চমকে গেল। আরে আপনি এখনো বাসায় যান নাই, আর বৃষ্টির মাঝে আপনি যে? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ভাগ্যিস ছাতা নিয়ে এসেছিলাম আজকে। বুঝলাম, কিন্তু এখনো কি মার্কেটে যাওয়া হয় নাই নাকি? কি করব বলো, একা একা গেলাম, একা একা আসলাম। আপনার জন্য একটা শার্ট প্যান্ট কিনে এনেছি, প্লিজ না করবেন না। আরে এটার কোনো দরকার ছিল নাকি? আপনি অযথা টাকা নষ্ট করতে গেলেন কেন? দেখুন, আমি এসব নিতে পারবো না। না নিলে বুঝবো, তুমি আমাকে কখনো তোমার ভালো সহকর্মী মনে করো না। আপনি ভুল বুঝতেছেন, আপনার মতো এত ভালো কলিগ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে প্লিজ নাও, না করবে না। আর যদি না নাও তাহলে অনেক কষ্ট পাবো মনে। দেখেন কেমন করে নেই আমি, আর মানুষ কি বলবে বলুন তো? এখানে কি কেউ দেখতেছে নাকি? তাছাড়া আমি আমার সহকর্মীকে দিতেছি, এতে কার কি? পরে না হয় তুমি আমাকে দিও। আজ অনেক আশা করে নিয়ে এসেছি তোমার জন্য, আর বিশ্বাস নিয়ে এসেছি। আপনার সাথে পাওয়া যাবে না, দেন এবার খুশি তো আপনি? শুধু খুশি বলতেছো? মন তো চাচ্ছে জড়িয়ে ধরি তোমাকে। পরশু এগুলো পরে আসবে, কিন্তু মনে থাকে যেন। মিতুর কথা শেষ না হতেই ঠাস করে মামুনের গালে একটা থাপ্পড় এসে পড়ল। মামুন তাকিয়ে দেখে থাপ্পড়টা আর কেউ না, বরং তানহা তাকে মেরেছে। মিতু তো তানহার রাগী চেহারা দেখে ভয় শেষ। তানহা হাতের ইশারায় মিতুকে যেতে বলল। তানহার রাগ দেখে ভয়ে মিতু চলে গেল। মামুন বোকার মতো তানহার দিকে তাকিয়ে আছে। মিতু চলে যাওয়ার পর তানহা আরও 3-4টা থাপ্পড় মামুনকে মারল। ম্যাম, পাগল হলেন নাকি? এভাবে থাপ্পড় মারতেছেন কেন আমাকে? মিস মিতু খেতে বলে খাওয়া যায়, কোনো জিনিস দিলে নেওয়া যায় না। আর আমি কোনো কিছু দিলে, কোনো কিছু জিজ্ঞেস করলে তখন উত্তর না আসে না। আসলে ম্যাম, আপনি আর বলতে পারলাম না। তোমাকে খুব ভালো করেই চিনি আমি। কয়টা মেয়ের জীবন নষ্ট করেছিস তুই, আর কত মেয়ের জীবন নষ্ট করতে চাস? আপনি আমাকে ভুল বুঝতেছেন ম্যাম, আমি ওরকম না। তুই কি রকম সেটা আমার থেকে কেউ ভালো জানে না। এই যে দিলাম তোকে, যদি মন চায় এইগুলো পরে আসবি পরশু, আর যদি মন না চায় আগুনে জ্বালিয়ে দিস।
শপিং ব্যাগগুলো মামুনের গায়ে রাগে ছুঁড়ে মারল তানহা। ব্যাগগুলো ছুঁড়ে মেরে পেছনে না তাকিয়ে গাড়িতে গিয়ে উঠে খুব জোরে গাড়ি চালিয়ে গেল তানহা। মামুন বোকার মতো তানহার চলে যাওয়া দেখল। এত অল্প সময়ের মধ্যে তার সাথে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না। এত থাপ্পড় খাওয়ার পরও মামুনের মুখে মুচকি হাসি। হাসতে হাসতে শপিং ব্যাগগুলো তুলে নিল। তানহা আগের মতোই রাগী আর জেদি আছে। আচ্ছা তানহা, আমাকে কি তুমি ভালোবাসে দিলে নাকি অপমান করে সবকিছু দিলে? মামুন সব নিয়ে ভেজা শরীরে বাসায় ঢুকে সব রেখে গোসল করে ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিয়ে গাটা একটু বিছানায় এলিয়ে দিল। হঠাৎ মনে হলো বাড়িতে তো কথা বলা হয়নি, আর টাকাও পাঠানো হয়নি। সাথে সাথে ফোন বের করে বাড়িতে ফোন দিল। হ্যালো বাবা, কেমন আছো তুমি? মা, শাকিল, সাথী কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা। শাকিলের সাথে পড়াশোনার খবর কি? আর মা কি সুস্থ আছে বাবা? হ্যাঁ রে, তোর মা এখন প্রায় সুস্থ। এখন নিজে নিজে হাঁটাচলা করতে পারে একটু একটু। ডাক্তার বলেছে আর মাস দুয়েকের মধ্যে তোর মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। মাকে একটু দাও না, কথা বলি। আমি সত্যি সুস্থ হয়ে গেছি বাবা। তোকে আর দূরে থেকে কোনো কষ্ট করতে হবে না। তোর বাবা তোর জন্য সব ব্যবস্থা করে ফেলেছে। কই আর কষ্ট করলাম মা, আমার জন্য তো তোমরা এতদিন কষ্ট করে গেছো। আর বাবার কি ব্যবস্থা করলো আমার জন্য আবার? তোর বাবা আমাদের একটা বড় জমি বিক্রি করে সব জমি বন্ধক থেকে বের করেছে। এখন তোর বাবা আবারও চাষ শুরু করেছে, আর তোর জন্য বাজারে একটা বড় দোকান কিনেছে। তোর খুব ইচ্ছে নিজের একটা ব্যবসা থাকবে, আর আমাদের সাথে থাকবি তুই। তাই তো তোর বাবা ওই বড় জমিটা বিক্রি করে দিয়েছে। মা আর কত করবে আমার জন্য? আমার জন্য এত বড় জমিটা বিক্রি করে দিলে তোমরা, তোমাদের তো আরো দুটো ছেলে মেয়ে আছে, তাদের জন্য কি কিছু রাখতে পারলে না? তোর ভাই বোনের জন্য তো তুই আছিস। তোকে যদি সব কিছু করে দেই, তুইও তোর ভাই বোনের জন্য সব করতে পারবি। তাছাড়া এত বছর ধরে তো ওদের জন্য নিজের সুখ পর্যন্ত বিসর্জন দিয়ে দিলি। তোর প্রতি আমাদের বিশ্বাস আছে বাবা। আর 2টা মাস কষ্ট করে শহরে থাক, তারপরে একেবারে চলে আসিস। বাবা, এই ইট পাথরের শহরে আর থাকতে ভালো লাগে না। এবার বাড়ি গেলে তোমার সাথে চাষাবাদ করব আর ব্যবসা করব বাবা। হ্যাঁ বাবা, তোকে আর থাকতে হবে না, তুই চলে আসিস। মা আমি টাকা পাঠিয়ে দিতেছি, তোমার ওষুধ, সাথে সাইকেলের পড়াশোনার খরচ, আর বাকি টাকা দিয়ে সংসার চালিয়ে নিও। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক মতন খাওয়া করবি আমাদেরকে নিয়ে, আর তোকে টেনশন করতে হবে না। তোমরা ভালো থেকো মা। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ করি দ্রুত একেবারেই সুস্থ হয়ে যাও। মামুন ফোন কেটে দিল। তার বাবা মায়ের সাথে কথা বলে মনটা শান্তি পেল। সেই যে মা অসুস্থ হওয়ার পর শহরে এসেছে, এরপর ঠিক মতো বাড়িতে গিয়ে মামুনের থাকা হয়ে ওঠেনি। আজকে সব শুনে মামুন একটু খুশি হলো। অবশেষে বাড়ি একেবারের জন্য যে সে যেতে পারবে। মামুনের জন্য আর মায়ের জন্য সব জমি বন্ধক ছিল। মামুন শহরে থেকে পড়াশোনার পাশাপাশি টিউশন করানো, এরপর চাকরি, উফ কত ঝামেলা গেছে তার মাথার উপর দিয়ে। এর মাঝে আবারও ফোন আসলো মিতুর। কি করো এখন? শার্ট প্যান্ট পরে দেখেছো গায়ে হচ্ছে তোমার? এই তো শুয়ে আছি, আর এখনো পরে দেখি নাই, কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিবে তো? হ্যাঁ বলেন, জিজ্ঞেস করবেন আপনি। আচ্ছা ম্যাম ওভাবে রেগে এসে থাপ্পড় মারলো কেন? আর কিসের ব্যাগ ছিল ম্যামের হাতে? ওই যে তার কথা শুনি নাই, মানে অফিসের কাজ আর কি, তার জন্য হবে মনে হয়। ওগুলো কিসের ব্যাগ সেটা তো জানি না আমি। না না, আমার তো বিশ্বাস হচ্ছে না। যেরকম রেগে ছিল আমার তো ভয়ে বুক কাঁপা শুরু হয়ে গিয়েছিল। কি জানি কিসের এত রাগ আমার উপরে। আচ্ছা একটা কথা বলি, রাগ করবেন না তো? হ্যাঁ বলো, রাগ করবো কেন? আপনি বিয়ে কবে করবেন শুনি? তুমি যেদিন বলবে সেদিন বিয়ে করব আমি। ফাজলামো বাদ দেন, আমি সিরিয়াস বলতেছি। সত্যি করে বলেন না, আপনি কবে বিয়ে করবেন? তাহলে তোমাকে বিষয়টা কক্সবাজারে গিয়ে জানাই, কি বলো? নাকি তোমার শোনার খুব ইচ্ছে আছে? আচ্ছা সমস্যা নেই, কক্সবাজারে গিয়ে না হয় শুনবো। এখন রাখি, অনেক রাত হয়েছে, আজকে একটু শান্তি মতো ঘুমাই। মামুন ফোন কেটে দিল, কারণ মিতু একবার কথা বলা শুরু করলে ফোন কাটতে চায় না। আর মিতুর বিয়ের কথা জিজ্ঞেস করার কারণ হলো যাতে মিতু মামুনের সাথে একেবারে কম মেশে। কারণ মামুন জানে মিতু তার সাথে থাকলে তানহা সহ্য করতে পারে না। মিতুর ফোন কেটে না দিতেই দেখে তানহা তাকে ফোন দিয়েছে। মামুন সাথে সাথে ফোন রিসিভ করলো।
তা মামুন সাহেব, এত তাড়াতাড়ি প্রেম আলাপ শেষ হলো আপনার? কার সাথে কখন প্রেমালাপ করলাম আমি? আমি তো বাসার ভিতরে একা আছি। আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন। চুপ কর বেঈমান, ঠকবাজ ধোকাবাজ। আমাকে কি আগের মতো বোকা মনে করেছিস নাকি? কেন তুই মিতুর সাথে ফোনে কথা বললি না? কই মিতুর সাথে আমি কথা বললাম? কই মিতুর সাথে কথা বললাম? আরে বেঈমান, আর কত মিথ্যা বলবি আমাকে? আমি সেই 1 ঘন্টা থেকে তোর ফোন কল দিয়েই যাচ্ছি, আর বারবার তোর ফোন ব্যস্ত বলতেছে। ম্যাম, আমি বাড়িতে কথা বললাম আমার বাবা মায়ের সাথে, তাই হয়তো ফোন ব্যস্ত পেয়েছেন আপনি। আরে ধোকাবাজ, আর কত ধোকা দিবি এত মিথ্যে বলে তুই? তোকে হাড়ে হাড়ে চেনা আছে আমার। তোকে যখন দিয়ে দেখি তোর ফোন ব্যস্ত, তখন আমি মিতুকে ফোন করি, মিতুও ফোনে ব্যস্ত। আসলে ম্যাম, বাড়িতে কথা বলে ফোন রাখার পর হঠাৎ করে মিস মিতু আমাকে ফোন করেছিল। তাহলে এতক্ষণ যে বললি কোথায় কার সাথে কথা বললাম, প্রেম আলাপ করলাম, তোকে খুব ভালো করেই চেনা আছে আমার। দেখেন ম্যাম, কারোর সাথে ফোনে কথা বলে সেটা প্রেম আলাপ হয় না। আর অহেতুক আমাকে এসব কথা শোনাবেন না। আমার ফোন দিবে, কার সাথে কথা বলবো সেটা একান্ত আমার ইচ্ছে। সুতরাং না জেনে না শুনে কাউকে দোষারোপ করবেন না। আর হ্যাঁ, আমি এখন অফিসিয়াল ডিউটির বাইরে, সুতরাং আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আপনি। বলেই ফোন কেটে দিয়ে ফোন সুইচ অফ করে দিল। মামুনের খুব রাগ হচ্ছে, কেন যে তার আবারও তানহার সাথে দেখা হলো। মামুন তো তানহার আশা বাদ দিয়ে দিয়েছিল। ঘুরে ফিরে আবার সেই তানহার কাছেই পড়ে গেছে মামুন। আর কোনো কিছু না ভেবে মামুন ঘুমিয়ে পড়ল। তানহার তো আরও সেই রাগ উঠে গেল। মামুনের এত বড় সাহস, তার ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। তানহা মনে মনে বকতেছে, এর জন্য শাস্তি পেতে হবে তোকে মামুন। এভাবে পরের দিনটাও কেটে গেল। আজকে পিকনিকে কক্সবাজার যাওয়ার সবাই যে যার মতো পরিবারের লোকজন নিয়ে এসে হাজির অফিসের সামনে। কেউ বাবা মাকে, কেউ বউ নিয়ে, কেউ স্বামী, কেউ ছোট ভাই বোন, কেউ প্রেমিক এবং কেউ প্রেমিকা নিয়ে হাজির কক্সবাজার বলে কথা। এখানে গেলে নাকি আইফোন পাওয়া যায়। সবাই এসেছে, গাড়ি ছাড়ার সময়ও হয়েছে, কিন্তু আমাদের নায়কের খবর নেই। তানহা বাধ্য হয়ে গাড়ি ছাড়ার কথা বলল। গাড়ি ছেড়ে দিয়েছে। এর মাঝে মামুন এসে হাজির। গাড়ির পেছনে পেছনে মামুনও দৌড়ে গাড়িতে উঠল। উঠেই দেখে গাড়ির সব সিট ব্লক, খালি মিতুর পাশে একটা সিট আছে। মিতু হাত ধরে টেনে মামুনকে বসালো। এত দেরি হলো কেন শুনি? নাকি বাসায় বউ আছে, আসতে দিতে চায়নি? আর বলিয়েন না, আপনার দেওয়া শার্ট প্যান্ট পরে দেখলাম হলো না, তাই এগুলো তানহার দেওয়া পোশাক পরে আসতে দেরি হলো। বাহ, এই পোশাকে তো তোমাকে সেই মানিয়েছে, পছন্দ আছে তোমার। ধন্যবাদ। ম্যাম তো সেই রেগে গিয়েছিল, তোমার জন্য অপেক্ষা করে দেখলো, যখন তুমি নেই তখন তো ম্যাম কি রাগ। আচ্ছা, ম্যাম কোথায়, কোন গাড়িতে উঠছে? আরে ম্যাম তো আমাদের পিছনে ওই দিকের সিটে বসেছেন। ভাগ্যিস তোমার জন্য এই সিটটা রেখেছিলাম, না হলে পুরো পথ দাঁড়িয়ে যেতে হতো তোমাকে। আবার আপনাকে ধন্যবাদ মিস মিতু। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না তোমাকে। গানের তালে তালে হাততালি দাও আর আনন্দ করো। আপনারা আনন্দ করুন, আমি বরং একটু চোখটা বন্ধ করে থাকি, অনেক দৌড়ে এসেছি। মিতু সহ গাড়িতে থাকা সবাই আনন্দ করতেছে। মাঝে মাঝে মিতু মামুনের গায়ে হেলে পড়তেছে। তানহা তার সিট থেকে উঠে এসে দেখে আরও জ্বলে যাচ্ছে। কিছুই বুঝতে পারতেছে না সে কি করবে এখন। মিতু তো মামুনের গায়ে বারবার উল্টে পড়তেছে, তবুও মামুন তাকে সরিয়ে দিতেছে না। এবার মিতু রেগে তাদের সিটের সামনে এসে দাঁড়ালো। মামুন তো চোখ বন্ধ করেই আছে। আরে ম্যাম, হঠাৎ সিট রেখে এখানে এসে দাঁড়ালেন যে, কোনো কি সমস্যা? আসলে আমার পাশে যে মেয়েটা বসেছে ওর একটু সমস্যা। আচ্ছা, তার আগে বলেন, আপনি কি গাড়িতে বমি করেন নাকি? না ম্যাম, করি না তো। আমার তো জার্নি করতে খুব ভালো লাগে। আমি তো বমি করি, আর ওই মেয়েটা এসব বমি করা দেখলে নাকি বমি করে। তাছাড়া জানালার পাশে সে বসেছে, সরতেও চাইছে না। তাই বলছিলাম কি, আপনি যদি ওই সিটে যেতেন তাহলে আমার জন্য ভালো হতো। ম্যাম বুঝেন তো, আমি মামুনকে পছন্দ করি, কেমন করে যাই বলেন? আচ্ছা, আপনি ওইখানে যান, আমি মামুন সাহেবকে বলে দিব আপনার মনের কথা। কিন্তু পরে আবারও এখানে এসে বসবো আমি, ঠিক আছে? সিট আপনার, যখন খুশি এসে বসিয়েন। আমার বমি করা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই।
মিতু সিট ছেড়ে দিয়ে তানহার সিটে গিয়ে বসলো আর মনে মনে ভাবতেছে, ইস, ম্যাম আমার মনের কথা মামুনকে বলে দেবে, নিশ্চয়ই ম্যামের কথায় না করতে পারবে না। এমনিতেও মামুন ম্যামকে অনেক ভয় করে। তানহা সিটে বসেই সেই রাগ হয়ে গেল। মামুন চোখ বন্ধ করার পর কখন যে ঘুমিয়ে গেছে মামুন বুঝতেই পারেনি। হঠাৎ মামুনের শরীরে জোরে ধাক্কা দেওয়ার কারণে ঘুম ভেঙে গেল। মামুন ধরফড়িয়ে উঠল। তাহলে এতক্ষণে ঘুম ভাঙলো আপনার, তাই না? আপনি কখন এখানে এলেন? এখানে তো মিস মিতু ছিল। মিস মিতুর প্রতি এত টান আপনার? কই, আমার প্রতি তো কোনোদিন আপনার এরকম টান দেখি নাই। উল্টো বুঝেন কেন আপনি? আমি বলতে চেয়েছি এই সিটে মিস তানহা ছিল। আপনি কখন এখানে এলেন সেটা বলেছি। আপনি যখন মিতুকে নিয়ে ঘুমের মাঝে স্বপ্ন দেখতেছিলেন ঠিক তখনই এখানে এসেছি আমি। আবার উল্টো কথা বলেন কেন আপনি? আসলে কখনো সত্যিটা জানার ইচ্ছা আপনার ছিল না? বাপরে, আপনার দেখি রাগও আছে। তাই এরকম রাগ কি তখন করেন যখন আপনার প্রেমিকা পাশে থাকে না? আপনার সাথে কথা বলা মানে নিজের গালে নিজেই চর মারার সমান। তাহলে মারেন না চর, দেখি কেমন করে নিজের গালে চর মারতে হয়। আপনি দয়া করে মিস মিতুর সাথে আমাকে জড়িয়ে কিছু বলবেন না। মিস মিতুকে নিয়ে না বললে যে মিস মিতুর সাথে অন্যায় করা হয়ে যাবে আমার। মানেটা হলো মিস মিতু এই সিটটাতে আমাকে বসতে দিয়েছে যাতে আপনাকে বলতে পারি মিস মিতু আপনাকে অনেক ভালোবাসে। আপনাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখতেছে তিনি, আর এই ভালোবাসার কথাটা বলার জন্য আমাকে সিটটা ছেড়ে দিয়েছে। কি যা তা বলতেছেন আপনি আমাকে? আমি বললেই যা তা হয়ে যায় নাকি? পরশু রাতে তো কত কথা শুনিয়ে ফোন কেটে রেখে দিলেন, তাও বন্ধ করে। আর আজকে তো মিস মিতু নিজেই বলে গেল। আর বিশ্বাস না হলে ডাক দেই তাকে। ম্যাম, আপনি যা ভাবতেছেন তার কিছু নেই আমাদের মাঝে। তা কিছুই যদি না থাকে, অফিসের এত এত মেয়ে থাকতে, এত এত ছেলে থাকতে আপনারা দুজন সবসময় সুপার গ্লুর মতো জোড়া লেগে থাকেন যে। মানুষ বলে না, যতটা রটে কিছুটা বটে। আপনাকে বোঝাতে পারবো না আমি, কিন্তু সত্যি এটাই যে তার সাথে সহকর্মী ছাড়া আমার কোনো সম্পর্ক নেই। এখন যদি মিস মিতু আমাকে ভালোবাসে বা ভালোবাসার চোখে দেখে সেটা তার সমস্যা, আমার নয়। খুব তো ফোনে এত বড় বড় কথা বলছিলেন, এখন কেন এমন করছেন শুনি? আপনি যেরকম করেন সেখানে আমাকে চুপ থাকতে হয়, এর কারণেই সেদিন ফোন কেটে দিয়ে বন্ধ করে রেখেছি। ম্যাম, বিশ্বাস করেন মিস মিতুর সাথে আমার কোনোদিন কোনো ক্ষণিক একজন ভালো সহকর্মী ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না, তবুও যখন বলছেন বিশ্বাস করে নিলাম। তো এবার বলুন, আসতে এত দেরি হচ্ছিল কেন? সত্যি কথাটা বললে বিশ্বাস করবেন না আপনি। হায় রে, আমার সত্যবাদী ব্যক্তি রে। তা শুনি, কি এমন সত্যি ঘটনার জন্য আসতে দেরি হলো? আপনার ভয়ে আসতে দেরি হয়েছে, কারণ সেদিন রাতে তো রাগে চর মেরে মুখের উপর শপিং ব্যাগগুলো দিয়ে আসলেন। এখন এগুলো যদি পরে না আসতাম তাহলে আল্লাহই ভালো জানে সবার সামনে কি করতেন। ভুলে অন্য পোশাক পরেছিলাম, পরে মনে পড়লো আপনার দেওয়া শার্ট প্যান্ট, ঘড়ি, সানগ্লাসের কথা। এবার বোঝেন। তা কবে থেকে ভয় পান আমাকে শুনি? দয়া করে চুপ থাকুন, আর পারলে আনন্দও করুন। আমি একটু চোখ বন্ধ করে ঘুমাতে চাই। কেন? রাতে কি কারোর সাথে প্রেম করেছেন নাকি যে বাসে উঠে ঘুমোতে হবে? আপনার সাথে কথা বলে আমার দোষ হয়েছে। মামুর পকেট থেকে ইয়ারফোন বের করে কানে দিয়ে গান শুনতে লাগলো আর চোখ বন্ধ করলো। তানহা তা দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলো। কতদিন পর এভাবে মামুনের কাছে বসে এভাবে কথা বলল তানহা। মামুন ঘুমিয়ে গেছে দেখে তানহা মামুনকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে সেও ঘুমিয়ে গেল। গাড়ি চিটাগাং ছেড়ে চাকরিয়া পার হয়ে হাইওয়ের পাশে একটা হোটেলে থামলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মামুন জেগে দেখে তানহা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মামুন আর তানহাকে ডেকে মাথাটা সিটের ওপর রেখে নিচে নেমে আসলো। এসেই মিতুর সাথে দেখা মামুন দেখে লজ্জা লজ্জা ভাব করে মুস্কি মুস্কি হাসতে লাগলো। কি হলো, এভাবে আমাকে দেখে হাসতেছেন কেন? আমি কি হাসার মতো কোনো কাজ করেছি নাকি? আমি তোমাকে দেখে হাসতেছি নাকি? আমি একটু হাসতেও পারবো না নাকি? আপনি হাসুন, আমি ভেতরে যেয়ে একটু হালকা হয়ে তারপর কিছু খাবো। আরে আমাকে একা রেখে কই যাও? দাঁড়াও, আমিও যাব। হ্যাঁ হ্যাঁ, আসেন। আপনার সাথে আমি যে বাথরুমে ব্যবহার করব আপনিও সাথে থাকেন। ছি, কি যে বলো না তুমি।
আমিও যাব, মানে লেডিস বাথরুম ব্যবহার করব আমি। তো সোজা করে কথা বলতে পারেন না আপনি? আচ্ছা হয়েছে, চলেন, এবার খালি ঝগড়া করে আমার সাথে। মামুন আর কোনো কিছু না বলে দ্রুত বাথরুমে গেল। খুব জোরে 1 নাম্বার চাপ পেয়েছে তার। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নিল। হোটেলের ভিতরে প্রবেশ করে দেখে তানহা আগে থেকেই বসে আছে। হঠাৎ মিতু মামুনকে তার সাথে বসতে বললে তানহার ফিরতি ডাকে মামুন বাধ্য হয়ে তার কাছে গিয়ে বসলো। তানহা খাবার এগিয়ে দিল, মামুন আর না করতে পারল না। দুজনে খাবার খাচ্ছে। আচ্ছা, আপনি কেন আমাকে সিটে ওইভাবে রেখে চলে আসলেন? আসলে আমার খুব জোরে বাথরুম পেয়েছিল, তাই আপনাকে আর ডাকি নাই। এত মিথ্যে বলা কবে থেকে শিখলেন? আমি তো উঠে দেখি আপনি মিতুর সাথে হেসে হেসে কথা বলছেন। আর ম্যাম, আমি তো কথা বলতে চাইনি, উনি নিজে এসে কথা বললো। বাথরুম ক্ষুধা বুঝি আপনার পায়? আমার বুঝি পায় না? আগে তো এরকম ছিলেন না আপনি, এখন কেন এরকম হয়েছেন? সরি ম্যাম, আমি মনে করেছি আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ডাক দিলে হয়তো বা রাগ করবেন, তাই ডাকি নাই। হয়েছে হয়েছে, খাওয়া শেষ করেই সবাই বাসে উঠে পড়েছে। বাথরুমে সময় শেষ করেছেন, খেতেও পারতেছেন না এখন। ম্যাম ঠিক আছে। খাওয়া শেষ করে যে যার সিটে গিয়ে বসে পড়ল, কিন্তু আপত্তি বাঁধল তখন যখন দেখল মিতু আবারও আগের সিটে বসেছে। গাড়ি দুটো সিট খালি, একটা মামুনের আর একটা যেখানে প্রথমে তানহা বসেছিল। তানহা মিতুকে আবারও ইশারায় বোঝালো সে এখনও মামুনকে বলতে পারেনি তার ভালোবাসার কথা। মিতু আবারও হালকা হেসে সিট থেকে উঠে গিয়ে তানহার সিটে বসলো। তানহা সিটে বসতে বসতে মামুন বলল, আচ্ছা ম্যাম, মিস মিতুকে ইশারায় কি এমন বললেন যে উনি সিট ছেড়ে দিয়ে আপনার সিটে বসলো? আসলে মিস মিতু আপনাকে পছন্দ করে, ভালোবাসে, নিজের মুখে বলতে পারতেছে না, তাই আমাকে বলতে বলেছে। এই কারণেই সিট ছেড়ে দিয়েছে, আমার সিটে বসেছে। ম্যাম, আমাকে আর হাসাবেন না, বাপের জন্ম শুনি নাই অফিসের বসকে দিয়ে কর্মচারী প্রেম প্রস্তাব দেয়। তার মানে আপনিও মিস মিতুকে পছন্দ করেন, ভালোবাসেন, তাই তো? ম্যাম আর হাসাবেন না প্লিজ, পেট ব্যথা হয়ে গেল। আমি মজা করতেছি না, যেটা সত্যি সেটাই বললাম। মিস মিতু নাকি আপনাকে ভালোবাসে। উফ ম্যাম, আপনিও না, দেন আমি তাকে আমার ভালো কলিগ ছাড়া অন্য কিছু ভাবি না। তাহলে মিতু কেন আমাকে এতদিন অফিসে, আজকে বাসেও বললো আপনাকে ভালোবাসে? ম্যাম ওটা তার ভুল ধারণা, আর আপনি যে বলতেছেন এটা আপনার ভুল, আর আপনিও ভালো করে জানেন আমি কাকে ভালো। কি হলো, থামলেন যে? বলেন কাকে ভালোবাসেন? ওসব কিছু না, কিন্তু মিস মিতুকে আমি ভালোবাসি না, আর কোনোদিন তাকে ভালোবাসা সম্ভবও না। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, মিস মিতুকে ভালো কলিগ মনে করে এর চেয়ে অতিরিক্ত কিছুই না। পরে যদি জিজ্ঞেস করে কেন তাকে ভালোবাসেন না, তখন কি উত্তর দিব আমি? বলবেন আমি একজনকেই ভালোবেসেছি আর তাকেই আমি চাই, কিন্তু সে মিতু নয়। কাকে চান? কে সে, সেটা যদি জানতে চাই? ম্যাম প্লিজ আর না, এবার তো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি সবটা, আর বলতে হবে না। ধন্যবাদ ম্যাম, এবার একটু জিরিয়ে নেই আমি। আগের মতো কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করলাম। আমি জানি মামুন, তুমি আমাকে এখনো ভালোবাসো। আমাকে এভাবে সেই সময় ঠকাতে নাও পারতে তুমি। আমি যে এখনো সেই আশা নিয়ে পড়ে আছি, আবারও শুকনো ভালোবাসি কথাটা তোমার মুখে। এতদিন দুর্ব্যবহার করার জন্য আমি সরি মামুন। তোমার কাছ থেকে অবহেলা পেয়ে এইগুলো করেছি আমি। কক্সবাজার জেনে তোমাকে বলতে হবে না, সবার সামনে আমি তোমাকে আবারও ভালোবাসি বলবো। আমি যে এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। কিছুক্ষণ বাহিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে তানহার চোখে ঘুম চলে আসলো। আবারও সে মামুনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বাস যখন কক্সবাজারের হোটেলের সামনে এসে দাঁড়ালো তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে। তানহা চোখ মেলে দেখে সে মামুনকে জড়িয়ে ধরে আছে, তা দেখে কিছুটা লজ্জা পেল। তানহার ডাকে মামুনের ঘুম ভাঙে। বাসগুলো থেকে সবাই নেমে হোটেলের সামনে দাঁড়িয়ে রইল। তানহা আগে থেকেই হোটেল রুমগুলো বুক করে রেখেছিল। সবাই আজকে যে যার রুমে চাবি নিয়ে চলে যান, অনেক পথ জার্নি করা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমরা মোটে 3 দিন থাকবো। এই 3 দিন 3 বেলা খাবার থাকা কোম্পানি বহন করবে। এর বাহিরে আপনারা অন্য কোথাও ঘুরতে যাওয়া খাওয়া সেই সব আপনাদের সবার নিজেদের ব্যয় করতে হবে। ম্যাডাম, তাই বলে এতগুলো মানুষের সব কিছু কোম্পানি বাই করবে?
এই 3 দিনে তো কয়েক লক্ষ টাকা ব্যয় হবে। এনারা সবাই আমার কোম্পানির কর্মকর্তা। এনারা আছে বলেই কোম্পানি টিকে আছে। আর বছরে একবার মাত্র পিকনিকের আয়োজন করা হয়। এতে কত লক্ষ টাকা ব্যয় হলো সেটা ভেবে লাভ আছে? তাছাড়া এনারা সৎভাবে কাজ না করলে কোম্পানি কোটি কোটি টাকা লাভ করতো না। এটা এনাদের এবং এনাদের পরিবারের প্রাপ্য। হোটেলে সব বলা আছে, আপনাদের যা লাগে নিতে পারেন, খেতে পারেন। এবার সবাই এক এক করে যে যার রুমে চাবি নিয়ে যেতে পারেন। সবাই এক এক করে তাদের ব্যাগ লাগেজে নিয়ে হোটেলের ম্যানেজারের কাছে গিয়ে চাবি নিয়ে রুমে চলে গেল। সবাই অনেক পথ জার্নি করেছে। সবাই আগের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হোটেলে সেখানে সবার একসাথে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই খেয়ে আবারও যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। যারা পরিবার সহ এসেছে তাদের জন্য বড় রুম মানে ডাবল রুম, দুটো খাট, যার সিঙ্গেল এসেছে তাদের জন্য সিঙ্গেল রুম, সিঙ্গেল খাট।